আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম খুলনা থেকে আছি আপনাদের সাথে সিবিটি অ্যান্ড এএম ফ্রি ব্যাচ 2 এর ষষ্ঠতম ক্লাসে। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন আমরা স্যার? ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমরা কাকে দেখতে পাচ্ছি? আমরা কি কাউকে দেখতে পাচ্ছি? জি স্যার। কাকে দেখতে পাচ্ছি? হাত ছাড়া একজন লোক। হাত ছাড়া একজন লোক, এনার পাও নেই আসলে। এখানে ছোট্ট একটা পা দেখা যাচ্ছে। এই মানুষটার নাম বলতে পারবেন কেউ? ওই, আচ্ছা। তার নামটা মনে পড়তেছে না, কিন্তু উনি হচ্ছে স্পিচ দিচ্ছেন সম্ভবত। আচ্ছা, কেউ বলতে পারলে নাম বলেন, হাত তোলার দরকার নেই, নাম বলে দেন। ফাতেমা জান্নাত মহল, বলেন। নিক ভুজুশিক। রাইট, থ্যাংক ইউ সো মাচ। আমরা যে ব্যক্তিকে দেখতে পাচ্ছি ইনার নাম হলো নিক ভুজিসিক। তিনি জন্মগতভাবেই হাত পা ছাড়াই জন্মায়, অর্থাৎ ওনার হাত এবং পা কোনোটাই ছিল না। কিন্তু তিনি একজন বিশ্ববিখ্যাত মোটিভেশনাল স্পিকার এবং একজন লেখক, এবং সারা বিশ্বের মানুষকে তিনি অনুপ্রেরণা দেন। অনলাইনে গিয়ে নিক ভুজিসিক লিখে সার্চ করলে আপনারা অনেক মোটিভেশনাল স্পিক পেয়ে যাবেন। আপনারা অবাক হবেন যে এই মানুষটার হাত নেই, পা নেই, অথচ এর স্পিক বা এর কথা বলার ধরন বা মোটিভেশন যেটা, সেটা এতটা প্রাণবন্ত, এতটা সুন্দর। নিজেকে একবার এইখানে দাঁড় করান। আমার আপনার হাত পা চোখ মুখ নাক কান সব আছে না? জি স্যার। আছে। আমি আপনি কথা বলতে পারি, সবকিছু আছে। সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা আমাদেরকে সব দান করেছেন। আর এই মানুষটার হাত নাই, পা নাই। একটা পর নির্ভরশীল মানুষ বলতে গেলে, কারণ এর জামা পরতে গেলেও আরেকজনের পরায় দেওয়া লাগবে, প্যান্টটা পরতে গেলেও আরেকজনের পরায় দেওয়া লাগে, নিজে কিছু করতে পারে না। তারপরেও এই মানুষটা পৃথিবীর ইতিহাসে বিশ্ববিখ্যাত একজন মোটিভেশনাল স্পিকার। তাহলে এই মানুষটা যদি পারে একজন বিশ্ববিখ্যাত মানুষ হতে, আমার আপনার সব আছে, মেধা আছে, শক্তি আছে, সুন্দর কণ্ঠস্বর আছে, সুন্দর কথা বলার এবং বচন ভঙ্গি আছে। আমি আপনি পারবো না? নিক বুঝি না হই, সিবিটি অ্যান্ড এ তো অন্তত কমপ্লিট করে ফেলতে পারবো খুব সহজে, এক চান্সে। ইনশাআল্লাহ স্যার পারবো, এই একজন আপনার পারবে? সাপোর্ট থাকলে। না স্যার, জি স্যার, পারবো স্যার একবার। আমরা সবাই পারবো স্যার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। এটা খুলবে না, এটা খুলবে না। বাকিরা কি পারবেন না? আমি মাত্র কয়েকজনের কথা শুনলাম। আমার এখানে জি 48 স্যার। জন জয়েন জি আছে। স্যার, পারবো স্যার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার, অবশ্যই পারবো। পারবো স্যার। ইনশাআল্লাহ আপনারা সবাই জোরাল কণ্ঠে বলেন একসাথে, কতজন আছি আমরা এখানে? ইনশাআল্লাহ স্যার, 48 জন। পারবো স্যার। ইনশাআল্লাহ, অবশ্যই ইনশাআল্লাহ পারবো স্যার, স্যার। পারবো স্যার। সবাই আহ, বলেন একসাথে, ইনশাআল্লাহ আমরা পারবো। একজনের কণ্ঠ যেন বাদ না যায়। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আল্লাহ সকলকে কবুল করুক। আমিন। আমিন। চলেন একটু পূর্বে থেকে ঘুরে আসি, তাই না? মাঝখানে ঈদের একটা বেশ বড় একটা সময় চলে গেছে, ঈদের ছুটি কাটিয়েছি আমরা। হ্যাঁ, তো ঈদের আগে আমাদের সম্ভবত 5টা ক্লাস বা 5টা সেশন কমপ্লিট হয়েছে। এই 5টা সেশনের ভিতরে আমরা একটা সিবিএলএম কমপ্লিট করতে পেরেছি, অর্থাৎ একটা বই যেটাকে আমরা বোঝাই, একটা সিবিএলএম কমপ্লিট করেছি, কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়ালস। তো আমাদের কার কার মনে আছে যে আমরা কোন সিবিএলএম টা কমপ্লিট করেছি এবং ওই সিবিএলএম এর ভিতর থেকে কোন কোন বিষয়গুলো আসলে পড়েছি বা অ্যাচিভ করতে পেরেছি? একটু হাত তোলেন তো। ওয়ার্ক এফেক্টিভলি। আচ্ছা, ফারজানা ফারজু ম্যাডাম হাত তুলেছেন, বলেন। স্যার আমরা 1 নম্বর সিবিএলএম যেটা সেটা শেষ করছি, ওয়ার্ক এফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর। আর সেখান থেকে আমরা যেটা জানছি সেটা আমরা সিবিটিএ সম্পর্কে জানছি, সিবিএ সম্পর্কে জানছি, টিবেট রিফর্ম রিফর্ম যে ফিচারগুলো আছে ওগুলো জানছি। তারপরে
ওই সিবিএলএম এর সবগুলোই মোটামুটি আমাদের সবারই কমপ্লিট হয়েছে, যেমন ডাইমেনশন অফ কম্পিটেন্সি, যেটা আমার কাছে সবচেয়ে বেশি হার্ড লাগছে। আর আমার এক্সামে মনে হয় আমার এখান থেকেই যা ভুল হওয়ার হয়েছে। তারপরে স্যার আমরা ওখান থেকে কম্পিটেন্সি সম্পর্কে জানছি, জব, টাস্ক স্কিল, ওয়ার্ক এলিমেন্ট সব সম্পর্কে জানছি স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদের 1 নম্বর সিভিএলএম শেষ হওয়ার পরে আমরা একটা ফরমেটিভ অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করেছিলাম সকলে, তাই না? জি জি স্যার। স্যার। যেটা খুব মজার হয়েছিল। ওকে, থ্যাংক ইউ জি সো মাচ স্যার। সকলকে এত সুন্দর করে মনে রাখার জন্য। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রমোট ইনক্লুসিভ লার্নিং ইন এ সিবিটি অ্যান্ড এ এনভায়রনমেন্ট। এই সিবিএলএম সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সিবিএলএমটা কি একজন পড়েন তো? সুলতানা রুমি পড়েন, উনিও হাত তুলেছিলেন। থ্যাংক ইউ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রমোট ইনক্লুসিভ লার্নিং ইন এ সিবিটি অ্যান্ড এ এনভায়রনমেন্ট। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা প্রমোট করব। প্রমোট মানে তো বুঝি, তাই না? আমরা যখন অনেকে আছে অনলাইনে বিজনেস করে, একটা ফেসবুক পেজ থাকে, কি করে? প্রমোট করে। কিভাবে? কিছু টাকা দেয় একটা মানুষকে, সেই মানুষটা একটা কিছু ডলারের মাধ্যমে ফেসবুককে ওই ডলারটা পে করে অনেক মানুষের কাছে তার পেজটাকে পৌঁছায় দেয়। এটা হলো প্রমোট করা এক প্রকার। তো আমাদের প্রমোট করতে হবে। কি প্রমোট করতে হবে? ইনক্লুসিভ লার্নিংটা প্রমোট করতে হবে। তো ইনক্লুসিভ লার্নিংটা আসলে কি জিনিস? যার যে সুবিধা প্রয়োজন তাকে সেই সুবিধাটুকু দিতে হবে। বাহ, দারুণ বলেছেন আপনি। মানে এমন একটা শেখার পরিবেশ তৈরি করতে হবে যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো প্রতিবন্ধকতা কাটিয়ে যে কোনো লিঙ্গের মানুষ, যে কোনো ভাষার মানুষ সকলে সমানভাবে অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে বিভিন্ন ধর্মের মানুষ আসতে পারে, বিভিন্ন বয়সের মানুষ আসতে পারে, বিভিন্ন ভাষার মানুষ আসতে পারে এবং বিভিন্ন লিঙ্গের মানুষ আসতে পারে। কারোর যেন কোনো সমস্যা না হয়, সকলে যেন খুব সুন্দরভাবে শিখতে পারে। ইন সিবিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ সিবিটি অ্যান্ড এনভায়রনমেন্টে এই লার্নিং, ইনক্লুসিভ লার্নিংটা আমরা প্রমোট করব। তো আমাদের মডিউলটা হলো প্রমোট ইনক্লুসিভ লার্নিং ইন এ সিবিটি অ্যান্ড এ এনভায়রনমেন্ট। আমরা কি আমাদের যে মডিউলটা বা আমাদের যে সিবিএলএমটা এটা সম্পর্কে বুঝতে পেরেছি? জি জি স্যার। স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের এই সিবিএলএম এর 1 থেকে 15 পেজ পর্যন্ত অ্যাসেসর পার্টের যারা আছেন বা যারা শুধুমাত্র অ্যাসেসর পার্টের অংশগ্রহণ করবেন তারা 1 থেকে 15 নাম্বার পেজ পর্যন্ত পড়বেন। আর যারা ট্রেইনার এবং অ্যাসেসর অর্থাৎ সিবিটি অ্যান্ড এ, তারা অল সিবিএলএম টা পড়তে হবে। আর তাদের শুধুমাত্র সিবিএ, আপনাদের ভিতরে অনেকে আছেন শুধুমাত্র অ্যাসেসর পার্ট দিবেন, তারা 1 থেকে 15 নাম্বার পেজ পর্যন্ত পড়লেই হবে। বাকি যারা আছেন তাদেরকে পুরোটা পড়তে হবে, অর্থাৎ পুরো সিবিএলএমটা আমাদের পড়তে হবে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ঝিনুক। ঝিনুক দেখতে পাচ্ছি। আমাদের আজকের যে সিবিএলএমটা বা মডিউলটা প্রমোট ইনক্লুসিভ লার্নিং ইন এ সিবিটি অ্যান্ড এ এনভায়রনমেন্ট, এই মডিউলের 1 নাম্বার পেজে এই ছবিটা আছে। আমি যদি সিবিএলএমটা ওপেন করি তাহলে আমরা সিবিএলএম এও কিন্তু এটা পেয়ে যাব। এই যে আমাদের সিবিএলএমটা, এই সিবিএলএম এর ঠিক 1 নাম্বার পেজে এটা অবস্থান করছে। তো আমরা এখানে অনেকগুলো ঝিনুক দেখতে পাচ্ছি। একটা ঝিনুকের সাথে অন্য ঝিনুকের কি কোনো মিল আছে? না, সবগুলা কি কিছু কিছু একরকম সুন্দর? না স্যার, যার, এক একটা এক এক। নিজস্ব সব- বৈশিষ্ট্য নিয়ে এক একজন একটা এক এক রকমের। সবার কি চেহারা এক? সবাই কি দেখতে সাদা বা লাল? না স্যার। এক একজন এক এক রকম, তাই না? জি স্যার। তা আমাদের ট্রেনিং সেন্টারে এই ঝিনুকের মতো বিভিন্ন প্রশিক্ষণার্থী বা স্টুডেন্ট বা লার্নার আসবে, যে কেউ দেখতে কালো হবে, কেউ পরিষ্কার হবে, কেউ একটু বেটে হবে, কেউ অনেক বেশি লম্বা হবে, হ্যাঁ, কেউ একটু চিকুন হবে, কেউ একটু মোটা হবে। এইরকম বিভিন্ন লার্নার আসবে। কারোর একটু সমস্যা থাকবে পায়ে, কারোর হাতে সমস্যা, কেউ কানে একটু কম শুনবে।
বলেন, কেউ কিছু বলছিলেন? স্যার যেমন আমার মতে কেউ ইংলিশে দুর্বল হবে। কেউ ইংলিশে দুর্বল হবে, কেউ বাংলাতে দুর্বল হবে, কাউকে একটু বেশি বোঝানো লাগবে, কাউকে একটু কম বোঝানো লাগবে। অর্থাৎ আমরা মনে করেন যে আমরা অ্যাজ এ ট্রেনার হিসেবে প্রথম যখন একটা কোর্সের ইনরোল করি বা ফার্স্ট ক্লাস শুরু করি, তখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্টুডেন্ট আসে বা লার্নার আসে। এই প্রত্যেকটা লার্নার কিন্তু এক একজন এক এক রকম হয়, কারোর মন মানসিকতা, কারোর চেহারা, কারোর শারীরিক গঠন বা কারোর দক্ষতা এক একজন এক একজনের মতো হয়। তো একজন একটু দেখতে ভীষণ সুন্দর, এমনটা হয় না যে আমাদের যে ক্লাসগুলা হয় ওই ক্লাসগুলাতে বা আমরা যে সেশন গুলা করাই সেই সেশন গুলাতে, কিংবা আমরা যেখানে চাকরি করি সেখানে, তো আমাদের লার্নার গুলা কেউ একটু বেশি সুন্দর হয়, কেউ একটু দেখতে খারাপ হয়, এমনটা হয় কিনা? ভাই স্যার আমার স্টুডেন্ট হয়, আছে অনেকগুলো এরকম সেম। অনেক হয়। আচ্ছা, তা আপনারা যারা আছেন আপনাদের ভিতরে অনেকেই আছেন ভীষণ সুন্দর দেখতে, আবার কেউ আছেন একটু গায়ের রংটা চাপা, অসুন্দর না, একটু চাপা, কিংবা একটু কেউ কালো, কেউ একটু শ্যামলা। এই যে অসুন্দর, অসুন্দর বলছি না কাউকে আমি, আসলে সকলেই সুন্দর। সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলা যেটা সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত, এটা নিজ হাতে উনি ওনার মুখমণ্ডল সৃষ্টি করেছেন এবং এটা খুব সুন্দর। আমরা তো এক একজন কিন্তু এক এক রকমের, এক একজনের এক এক রকম বৈশিষ্ট্য, এক একজনের সাথে এক একজনের মিল নেই। তো একজন দেখতে ভীষণ সুন্দর আমার স্টুডেন্টের ভিতরে, তা আমি কি তাকে একটু বেশি সুযোগ দিব? নো। আমার যতগুলা স্টুডেন্ট থাকবে এখানে, যতগুলা ঝিনুক আছে, এই ঝিনুকটা দেখতে বেশি সুন্দর, এই ঝিনুকটা বেশি দেখতে সুন্দর, তার মানে যে আমি এই ঝিনুকটাকে তুলে নিব ব্যাপারটা এমন না, বা এইটাই ঝিনুক বাকিগুলা ঝিনুক না, বিষয়টা এমন না। এখানে যা আছে সবগুলাই ঝিনুক। তো আমার ক্লাসে বা আমার অ্যাসেসমেন্ট সেন্টারে একজন অ্যাসেসর হিসেবে আপনি যখন অ্যাসেসমেন্ট নিতে যাবেন, আপনার সামনে যদি খুব সুন্দরী দেখতে মানুষ থাকে, তাহলে সেই শুধু মানুষ ব্যাপারটা এমন, বা সেই শুধু লার্নার ব্যাপারটা এমন না। সামনে আপনার যতগুলো ক্যান্ডিডেট আছে, কেউ একটু দেখতে কালো হতে পারে, বেটে হতে পারে, মোটা হতে পারে, খাটো হতে পারে, প্রত্যেককে আপনাকে সমান চোখে দেখতে হবে এবং সকলকে মনে করতে হবে আপনার স্টুডেন্ট। অর্থাৎ ক্লাসে আপনাকে মনে করতে হবে, এবং কাউকে বেশি সুযোগ দিলেন, কাউকে কম সুযোগ দিলেন, এটা করা যাবে না। কাউকে মনে করেন দেখতে সুন্দর তার জন্য তাকে বেশি সুযোগ দিলেন, এটা করা যাবে না। করতে হবে কোন ক্ষেত্রে সেটা আমরা আরেকটু পরে জানতে পারবো যে কাদের জন্য এটা করতে হবে। কাউকে দেখে বা কারোর চেহারা দেখে এই ধরনের বিচার করা যাবে না। আমাদের সামনে যারা থাকবে প্রত্যেককে মনে করতে হবে আমাদের স্টুডেন্ট। অর্থাৎ ঝিনুকের মতো ট্রেনিরা বিভিন্ন আকার, আকৃতি, রং, গঠন এবং আলাদা হবে। জাজ বা বাজ বিচার না করে, জাজ মানে হলো ভালো বিচার, বাজ মানে হলো খারাপ বিচার না করে, সকলকে কি মনে করতে হবে, সকলে আমার লার্নার। এইবার আমরা জানবো ইনক্লুসিভিটি কি জিনিস। আজকে আমাদের যে মডিউল বা যে সিভিএলএমটা, সেই সিভিএলএম এর মূল নাম হলো প্রমোট ইনক্লুসিভিটি। প্রমোট করতে হবে কি? ইনক্লুসিভ লার্নিং। লার্নিংটা ইনক্লুসিভ করতে হবে, শেখার পরিবেশটা। তো আমাদের আগে জানতে হবে যে ইনক্লুসিভ কি জিনিস বা ইনক্লুসিভিটিটা কি জিনিস, সেটা আমরা এখন জানবো যে ইনক্লুসিভিটিটা আসলে কি জিনিস। ইনক্লুসিভিটিটা হলো বিভিন্ন সম্প্রদায় থেকে, আমাদের ক্লাসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক আসবে না? একজন বৌদ্ধ ধর্মের হবে, একজন খ্রিস্ট ধর্মের হবে, একজন মুসলিম হবে, একজন হিন্দু হবে, আবার কেউ প্রতিবন্ধী থাকবে, কেউ গরিব থাকবে, কেউ পুরুষ থাকবে, কেউ মহিলা থাকবে, আবার কেউ ট্রান্সজেন্ডারও থাকতে পারে। আবার কেউ আর থাকবে যে পড়াশোনা অনেক কম জানে, কেউ থাকবে কালো, কেউ থাকবে পরিষ্কার। এই যে ভিন্ন ভিন্ন জনগোষ্ঠী বা ভিন্ন ভিন্ন সম্প্রদায় থেকে ভিন্ন ভিন্ন মানুষ আসতেছে। যেমন আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে এই ব্যক্তির হুইল চেয়ারে বসে আছে, এ কিন্তু প্রতিবন্ধী, ফিজিক্যাল ডিসএবিলিটিস অর্থাৎ প্রতিবন্ধী। এরপরে আমরা পাশে একজনকে দেখতে পাচ্ছি কিন্তু ছোট বাচ্চা। এরপর একটা মেয়ে দেখতে পাচ্ছি, পুরুষ আছে, বয়স্ক লোক আছে, মিডিয়াম ধরনের বয়স্ক লোক আছে। হ্যাঁ, তো এই যে ভিন্ন সম্প্রদায় থেকে বা বিভিন্ন জনগোষ্ঠী থেকে ভিন্ন ভিন্ন কিছু মানুষ আসবে এবং এক একজনের চাহিদা থাকবে এক এক রকম। প্রত্যেকের চাহিদা কিন্তু এক থাকবে না, এক একটা মানুষের চাহিদা থাকবে এক এক রকম। এই প্রত্যেকের চাহিদাগুলো আপনাকে কি করতে হবে, শুনতে হবে, শোনার পরে সমাধান করতে হবে। সেটাই হলো ইনক্লুসিভিটি। মজার একটা বিষয় হলো এই ইনক্লুসিভিটিটা সিবিটি অ্যান্ড এ যখন অ্যাসেসমেন্ট দেই আমি, তখন আমার অ্যাসেসমেন্টে এসেছিল হোয়াট ইজ ইনক্লুসিভিটি, শর্ট কোশ্চেনে এই কোশ্চেনটা এসেছিল। তাহলে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে ইনক্লুসিভিটির যদি আমরা ইংরেজিতে লিখি তাহলে লিখবো ইনক্লুসিভিটি মিনস রিকগনাইজিং, অ্যাকোমোডেটিং অ্যান্ড মিটিং দি লার্নিং নিডস অফ অল লার্নার। যদি এতটুকু লিখি
হয়ে যাবে ইনশাআল্লাহ। এনাফ। তাহলে ইনক্লুসিভিটি কি জিনিস? ইনক্লুসিভিটি হলো সব ধরনের শিক্ষার্থীকে প্রশিক্ষণ ও মূল্যায়নের আওতায় আনা। আমি যদি আরো একবার বলি তাহলে ভিন্ন ভিন্ন সম্প্রদায় থেকে, ভিন্ন ভিন্ন জনগোষ্ঠী থেকে ভিন্ন ভিন্ন মানুষ আসে। হ্যাঁ, যার এক একজনের এক এক ধরনের চাহিদা থাকে, মানে এক একজনের এক এক ধরনের সমস্যা থাকে। আর ভিন্ন ভিন্ন জনগোষ্ঠী থেকে আসা শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন সমস্যা থাকে, সেটা শুনে সমাধান করা এবং সকলকে একই ছায়াতলে নিয়ে আসা। তো এই সকলকে যদি আমরা এই যে একই ছায়াতলে বা হাতের নিচে সবাই যে হাত উঁচু করে বা সকলে শিখতে পারছে, যদি এই একই ছায়াতলে নিয়ে আসি তাহলে সকলের সমস্যা শুনতে হবে এবং সমস্যা শুনে সেই অনুযায়ী আমাদের কি করতে হবে? সমাধান করতে হবে। এটাই হলো ইনক্লুসিভিটি। ইনক্লুসিভিটি বুঝতে কারোর অসুবিধা থাকলে তাহলে আমরা আরো একবার এটা নিয়ে একটু আলোচনা করব। যদি কারোর অসুবিধা থাকে সে শুধু বলেন যে স্যার আরেকবার আলোচনা করেন। জি স্যার, আরেকবার আলোচনা করলে ভালো হয় স্যার। আচ্ছা, এই যে আরেকবার আলোচনা করেন একজন ব্যক্তি বলছে না, বলছে কিনা? এই যে একজন জি ব্যক্তি স্যার। আর আরেকবার আলোচনা করেন, তার মানে কিছু মানুষ আছে যারা আগে শেখে, কিছু মানুষ আছে পরে শেখে। এখন যে পরে শেখে সে স্যারকে বললো যে স্যার আরেকবার আলোচনা করেন। স্যার তার সমস্যাটা শুনলো, শুনে এখন কি করবে? আরেকবার আলোচনা করবে। তো এটাও একটা ইনক্লুসিভিটি মেনটেন করা, ঠিক আছে? তো আমাদের ট্রেনিং সেন্টারের কথা বলি, যে আমরা যে ট্রেনিং সেন্টারে ট্রেনিং করাই বা আমরা সবাই মনে করেন অ্যাজ এ ট্রেইনার। এখন সকলে এখন একজন ট্রেইনার। কিসের ট্রেইনার? এখন কম্পিউটারের ট্রেইনার। কোনো লেভেল টেবিলের দরকার নেই, কোনো লেভেল টেবিল আমরা এখন জানছি না বা লেভেল টেবিল মনে করছি না, সবাই কম্পিউটারের ট্রেইনার। এখন কম্পিউটারের ট্রেইনার আপনার ক্লাস শুরু হবে আগামীকাল থেকে বা আজকে থেকে ক্লাস শুরু হয়েছে। এখন আজকে থেকে ক্লাস শুরু হলে আপনি তো চেনেন না যে স্টুডেন্ট কারা আসতেছে। 20-50 জন স্টুডেন্ট আসতেছে যাদেরকে নিয়ে আপনার ট্রেনিং করাইতে হবে। এখন প্রথম দিন সবাই আসছে। এখন এরপর আসার পরে আপনি দেখলেন যে একজন একটু ছোট, একজন একটু লম্বা, একজন কালো, একজন পরিষ্কার, আবার এর ভিতরে একজন আছে যে হাঁটতে পারে না, হুইল চেয়ারে আসে, আবার একজন আছে কানে শোনে না, আবার একজন আছে চোখে অনেক কম দেখে। এরপর পেলেন হিন্দু ধর্মের, পেলেন কিছু কিছু মুসলিম ধর্মের, পেলেন কিছু বৌদ্ধ ধর্মের, পেলেন আবার এমনটাও পেলেন উপজাতি, অন্য সংস্কৃতি থেকে উঠে আসছে বা অন্য দেশ থেকে আসছে। বিভিন্ন মানুষ, একজনের সাথে আরেকজনের কিন্তু কোনো মিল নেই, একজন মানুষের সাথে আরেকজন মানুষের সাধারণত মিল থাকে না। তো প্রতিটা মানুষের কিন্তু আলাদা আলাদা চাহিদা থাকে। যেমন যে হাঁটতে পারে না, হুইল চেয়ার নিয়ে আসছে, তার কিন্তু হুইল চেয়ার দরকার। যে চোখে কম দেখে তাকে কি করতে হয়? একটু সামনে বসাইতে হয় যেন ক্লাসটা সে ভালো করে দেখতে পারে। যে কানে কম শোনে তাকেও কাছে এনে বসাতে হয় বা একটা হেয়ারিং ডিভাইস দিতে হয় যেন সে কানে শুনতে পারে। তো এক একজনের কিন্তু এক এক রকম সমস্যা থাকবে, ক্লাসে যে স্টুডেন্ট গুলা থাকবে বা লার্নার গুলা থাকবে। এই সমস্যাগুলা আপনাকে শুনতে হবে। আপনি শুনবেন যে কার কি সমস্যা আছে। যদি আপনি না শুনেন তাহলে তো প্রত্যেকে ক্লাস করতে পারবে না। যে চোখের সমস্যা তাকে যদি পিছনে বসায় রাখেন সে তো ক্লাসে দেখতেই পারবে না, তাহলে তো শিখতেই পারলো না অন্যদের মতো। আবার যে কানে কম শোনে তাকেও যদি পিছনে বসায় রাখেন তাহলে তো সে আপনার কথা শুনতে পারবে না, কাছে রেখে না বললে বা তার জন্য একটা হেয়ারিং ডিভাইসের ব্যবস্থা না করলে। তো এই যে সমস্যাগুলা, যার যে যে সমস্যা আছে এই সমস্যাগুলো আপনাকে শুনতে হবে। শোনার পরে আপনাকে এটা সমাধান করতে হবে। এই সমাধান করলে সকলে একটা ছাতার নিচে চলে আসবে। এটাই হলো ইনক্লুসিভিটি। আবার কেউ আছে একবারে বুঝে না, 3-4 বারে বুঝবে, তাকে 3-4 বার বুঝাতে হবে আপনাকে। সেটাই হলো ইনক্লুসিভিটি। ভিন্ন সম্প্রদায় বা ভিন্ন ভিন্ন জনগোষ্ঠী থেকে আসা শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন সমস্যা থাকবে। এই যে ভিন্ন ভিন্ন জনগোষ্ঠী থেকে আসা শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন সমস্যা থাকে, সেটা শুনতে হবে, শুনে সমাধান করতে হবে। সেটাই হলো ইনক্লুসিভিটি। এবার সবাই ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে। জি স্যার। জি স্যার। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রিকেট খেলা হচ্ছে। কি খেলা হচ্ছে? ক্রিকেট। ক্রিকেট খেলা হচ্ছে, তাই না? এখানে ক্রিকেট বা কিছু একটা খেলাধুলা হচ্ছে এখানে। তো এইখানে যে খেলাধুলা হচ্ছে 3 জন মানুষ দেখতে আসছে। একজন একটু ছোট, একজন মাঝারি, আর একজন বড় বা লম্বা। এখন এইখানে আমরা 3টা টুল দিয়েছি। হ্যাঁ, ফারজানা ফারজু ম্যাডাম বলেন।
তার একটা বর্ডার পড়ে আছে সামনে দিয়ে, ওটার জন্য ঠিক লেখাগুলো বোঝা যাচ্ছে না। আমি তো এখন একটা ছবি দেখাচ্ছি, ছবি দেখতে পাচ্ছেন? স্যার জি স্যার, ছবিটা দেখা যাচ্ছে, কিন্তু ছবির নিচে অপশনে একটা বিলার একটা কালার দেখা না যাচ্ছে আর কি। আমরা লেখাগুলো দেখতে বুঝতে পারতেছি না। আচ্ছা 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 আপনার আচ্ছা, কার্সারটা যেখানে আছে ওখানে একটা দেখা যাচ্ছে আর কি। এবার গেছে? এখন আছে স্যার, ওটা যায়নি। হ্যাঁ এখন কমপ্লিট হয়েছে স্যার, ঠিক আছে এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই আমাদের জুম মিটিং এর যে ইয়াটা ওটা ছিল, যার জন্য নিচে অন্ধকার, মানে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছিলেন আপনারা মনে হয়। আচ্ছা, তো এইখানে খেলা হচ্ছে, এই তিনজন ব্যক্তি খেলা দেখতে আসছে। একজন ছোট বাটুল বা বেটে বলি আমরা যাকে, একজন আছে মাঝারি, আর একজন আছে লম্বা। এখন আমরা একটা একটা করে টুল দিলাম, প্রত্যেককে তিনজনকেই একটা একটা করে কি দিলাম, এই যে টুল দিলাম। এটা হলো ইকুয়ালিটি, মানে সমান সুযোগ দেওয়া। আমরা এখন জানবো ইকুয়ালিটি কি জিনিস আর ইকুইটি কি জিনিস। একটু আগে জানলাম যে ইনক্লুসিভিটি কি, এখন জানবো ইকুয়ালিটি কি আর ইকুইটি কি জিনিস। তো ইকুয়ালিটি, ইকুয়াল মানে কি? ইকুয়াল সমান। সমান, সমান। সমান। ইকুয়াল মানে সমান। তো এই যে তিনজন ব্যক্তি খেলা দেখতে আসছে, তিনজনকেই আমরা একটা করে টুল দিলাম, তার মানে সমান সুযোগ দিলাম। এখন সমান সুযোগ দিলে এই যে ছোট ব্যক্তি কি দেখতে পাচ্ছে একটা টুল দেওয়ার পরেও? না স্যার, পাচ্ছে না। এই যে মাঝারি যে ব্যক্তি, একই দেখতে পাচ্ছেন? কোনো মতো দেখতে পাচ্ছি। এ দেখতে পাচ্ছে। পাচ্ছে, দেখতে পাচ্ছে। আর এই যে বড় লম্বা যে ব্যক্তি, সে কি দেখতে পাচ্ছে? হ্যাঁ, সে তো আমার একদম বেশি দেখতে পাচ্ছে। এই বড় ব্যক্তিকে টুল যদি না দিতাম তাহলে কেউ দেখতে পেতো? হ্যাঁ, ও দেখতে বেশি পাবে। ভালো দেখতে পেতো। তো আমাদের ট্রেনিং সেন্টারে বা আমরা যখন ক্লাস করাবো, তখন কিন্তু সবসময় যে সমান সুযোগ দিতে হবে ব্যাপারটা এমন না। মানে আমরা এই সমান সুযোগ তখনই নিশ্চিত করব যখন ইনক্লুসিভিটি নিশ্চিত হবে। কিভাবে সেটা সেটা আমরা আরো একটু পরে বুঝতে পারবো, ক্লিয়ার হবো। তো তিনজন ব্যক্তি, একজন ছোট মানুষ, একজন মাঝারি, একজন বড়, খেলা দেখতে আসছে। তিনজনকে আমরা সমান দিলাম, একটা একটা করে টুল দিলাম। একটা টুল দিলে কি দেখতে পাচ্ছে? পাচ্ছে না। এর কয়টা টুল দরকার ছিল? এই যে ছোট যে মানুষটা, দুইটা। দুইটা, কিন্তু একে দিয়েছি কয়টা? একটা। একেও দিয়েছি কয়টা? একেও দিয়েছি একটা। তার মানে সকলকে সমান সুযোগ দেওয়া। এখন সকলকে সমান সুযোগ দিলে কি এখানে হচ্ছে? না স্যার, হচ্ছে না। কিন্তু যখন আমরা ইকুইটি মেনটেন করতেছি, যখন আমরা ইকুইটি মেনটেন করতেছি, ইকুইটিটা কি জিনিস? মানে যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দেওয়া, যার প্রয়োজন নেই তাকে দিব না। আবার যার প্রয়োজন নেই তাকে দিব না, তার আবার মন খারাপও করা যাবে না। কেমন সেটা? এই যে আমাদের এর টুলটা আমরা কিন্তু এখানে এখানে আর একে দেইনি, না দিয়ে এই যে বাটুল বা বেটে, একে আমরা দুইটা টুল দিয়েছি। দিলে এ কিন্তু খেলা দেখতে পাচ্ছে না? জি স্যার। পাচ্ছে, কারণ এর দুইটা টুল দরকার ছিল, দুইটা টুল হলে দেখতে পারবে। এর একটাতেই ঠিক আছে, আর এর কোনো টুল দরকার নেই। তো যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দিতে হবে। এটাই হলো ইকুইটি। কেমন? আমাদের ট্রেনিং সেন্টারে মনে করেন কিছু কিছু মানুষ থাকে বা কিছু লার্নার থাকে এক্সপার্ট, মানে আগে থেকে কাজ জানে। এটা শেখাচ্ছেন, সেটা দেখবেন যে অনেকেই থাকে যে আগে থেকে জানে। এরকম থাকে না? অনেকে থাকে কিনা? থাকে স্যার। হ্যাঁ, এরকম অনেকেই। যদি আপনি কম্পিউটার শিখাচ্ছেন, কম্পিউটার শেখাচ্ছেন, যা শিখাচ্ছেন, এটা অনেক লার্নার থাকে যে আগে থেকে পারে। যে পারে, মনে করেন যে আপনার জন্য একটা বাজেট আছে আজকে, আজকে আপনার জন্য একটা কাজের জন্য একটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, মনে করেন ওয়েল্ডিং দিয়ে আমরা একটা উদাহরণ দিই। ফাতেমা খাতুন ম্যাডাম, আপনার মিউট করে রাখেন আপনি, আপনার এখান থেকে সাউন্ড আসছে। আচ্ছা, আমরা একটু বুঝি যে ওয়েল্ডিং এ কি করতে হয়। ওয়েল্ডিং করতে হয়, ওয়েল্ডিং করার জন্য কিছু স্ট্রিপ দেওয়া হয় বা লম্বা লম্বা কিছু লাঠি দেওয়া হয়। এখন একজন আছে খুব দুর্বল, তার একটু বেশি দরকার, কিন্তু প্রত্যেকের জন্য একটা একটা ওয়েল্ডিং ট্রিপ বরাদ্দ। যেমন এখানে একটা একটা চেয়ার বা একটা একটা টুল বরাদ্দ ছিল। তিনটা লার্নার বা এই তিনটা স্টুডেন্টের পিছনে একটা একটা ওয়েল্ডিং কিট বা কাঠি বা যেটা ওই জিনিসটা বরাদ্দ আছে। এখন যে পারে না, তার একটা দিয়ে করলে আসলে হবে না, তার দরকার দুইটা।
তাহলে যে পারে না তাকে আমরা 2টা দিব। এখন 2টা দিলে আরেকজনের শর্ট পড়ে যাবে। এখন যদি আরেকজনের শর্ট পড়ে যায়, যে ব্যক্তি পারে তাকে আপনাকে ম্যানেজ করতে হবে। আবার এমন ভাবে ম্যানেজ করতে হবে, বা তাকে আপনি দিবেন না, না দিয়ে যে পারে না তাকে 2বার করার সুযোগ করে দিলেন। যে পারে তাকে আপনি বললেন যে আজকে তুমি থাকো, যে পারে না তাকে আমরা 2বার সুযোগ করে দিই। আবার এমন ভাবে ম্যানেজ করতে হবে যেন এই ব্যক্তিটা আবার মাইন্ড না করে। যেমন এইখান থেকে একটা টুল, এই ব্যক্তির টুলটা কিন্তু নিয়ে এইখানে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই ব্যক্তি কিন্তু মাইন্ড করে নাই, বরং কি করতেছে, সবাই মিলেমিশে একসাথে খেলা দেখতেছে, তাই না? মিলেমিশে খেলা দেখতেছে কিনা। যদি এই ব্যক্তির কাছ থেকে যখন টুলটা আমরা কেড়ে নিলাম, কেড়ে নিলে এই জি ব্যক্তি স্যার, পারতো না যে ধুর খেলা আমি দেখবোই না, আমার টুল তুমি নিয়ে নিলা, হুম। এ কিন্তু রাগ করে চলে যেতে পারতো। তা আপনি হ্যাঁ যদি পারতেছি। এই ক্ষেত্রে যে কাজ পারে তাকে আপনি বললেন যে ঠিক আছে তুমি তো এটা পারো, তোমাকে আজকে আর প্র্যাকটিস করার দরকার নেই, আজকে যে পারে না তাকে আমি 2বার সুযোগ দিই। তো এটা এমন ভাবে ম্যানেজ করতে হবে যেন এই ব্যক্তিটা আবার মাইন্ড না করে। ইকুইটি কি জিনিস? ইকুইটিটা হলো যার যতটুকু দরকার, এর একটু বেশি দরকার না, তাহলে একে একটু বেশি সুযোগ দিব। আবার এর একটু কম দরকার, একে একটু কম দিব। এর দরকার নেই, তাহলে একে আমরা ম্যানেজ করে নিব, কিন্তু এ মন খারাপ যেন না করে। অর্থাৎ যার যতটুকু সাহায্য দরকার, সুযোগ দরকার, তাকে ততটুকু সুযোগ দিয়ে সকলকে একটা ছাতার নিচে নিয়ে আসা। কারণ এই যে সবাই এখন খেলা দেখতে পারতেছে, এটাই হলো ইকুইটি। যার একটু বেশি দরকার তাকে একটু বেশি দেব, যার কম দরকার তাকে একটু কম দেবো, যে দরকার নেই তাকে আমরা বুঝিয়ে সুঝিয়ে বলবো যে বাবা তোমারটা আজকে যার দরকার, যে পারে না তাকে আমরা দিয়ে দিলাম। তো ইকুইটি হলো যার একটু সুযোগ বেশি দরকার তাকে একটু বেশি সুযোগ করে দেওয়া, এটাই হলো ইকুইটি। ইকুইটি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। ওকে, এবার আমরা জানবো ডাইভার্সিটি, ইকুইটি আর ইনক্লুসিভিটি কি জিনিস। ডাইভার্সিটি, ওই যে আপনারা সবাই কম্পিউটারের ট্রেনার, আজকে ক্লাস শুরু হয়েছে, 50 জন স্টুডেন্ট আসছে, এক একজন এক এক রকম, কেউ আছে মুসলিম, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান। হ্যাঁ, তো এই যে স্টুডেন্ট গুলো আসছে, কেউ আসছে প্রতিবন্ধী, কেউ আসছে কানে কম শোনে, কেউ আসছে দেখতে কালো, হ্যাঁ, কেউ আসছে অন্য উপজাতি। তো এই যে আপনার ট্রেনিং সেন্টারে অনেকগুলা স্টুডেন্ট আসছে, এই স্টুডেন্ট গুলাকে বলা হয় ডাইভার্সিটি। মানে সকলকে একত্রে বলা হয় কি ডাইভার্সিটি। অর্থাৎ লিঙ্গ, বয়স, জাতি, সংস্কৃতি, ভাষা, শারীরিক যোগ্যতা, চিন্তাধারা সব মিলিয়ে বিভিন্ন মানুষ, সবাই আলাদা। এই আলাদা আলাদা মানুষ আপনার এখানে যখন আসছে, এটা হলো ডাইভার্সিটি। এখন আসার পরে যার যে সমস্যা আছে সেই সমস্যা আপনি শুনছেন, শোনার পরে আপনি কি করলেন, যার একটু বেশি দরকার তাকে একটু বেশি সুযোগ দিলেন, যার একটু কম দরকার তাকে একটু কম সুযোগ দিলেন, যার দরকার নেই তাকেও আপনি ম্যানেজ করলেন। এটা হলো ইকুইটি। আর এই ইকুইটি যখন মেনটেন করা হবে, যখন আমরা ইকুইটিটা মেনটেন করতেছি তখন কি হচ্ছে দেখেন, ওই যে একটু আগে যেটা বললাম, যে আজকে যে ওয়েল্ডিংটা করবে, ওয়েল্ডিং স্টিক, যে পারে না তাকে আমি 2টা দিয়ে করাচ্ছি, আর যে পারে তাকে বললাম যে আজকে চুপ থাকতে, বা আজকে তুমি একটু দেখো, তুমি আজকে করো না, আজকে যে পারে না তাকে দিয়ে আমি করাই। তো যখন এটা করা হচ্ছে, তাহলে যে পারে না সে 2বার প্র্যাকটিস করলে সে এই যে পারে তাদের মতো হয়ে যাচ্ছে না? আর যে একবার প্র্যাকটিস করলে হবে সে একবার প্র্যাকটিস করতেছে, আর যে পারে না সে 2বার প্র্যাকটিস করতেছে, করলে 3জনে কি সমান মাপের হয়ে যাচ্ছে না? কারণ এ তো আগে থেকে পারে। তাহলে কি 3জন সমান হয়ে যাচ্ছে না, বা কাজ সমান হয়ে যাচ্ছে না? যদি আমরা ইকুইটি মেনটেন করি তাহলে সকলে সমানভাবে শিখতে পারতেছে, পারতেছে কিনা? জি স্যার। পারতেছে। যেমন এই যে একটু আগে একজন বললো, আমি জিজ্ঞাসা করলাম যে কে বুঝতে পারেননি, একজন বললো যে স্যার আমি বুঝতে পারিনি। তাহলে আমি কি করলাম, তার জন্য আমি আরেকবার বুঝালাম, বুঝাইলে সে ওই জিনিসটা বুঝতে পারলো। যে ফার্স্টে বুঝতে পারছে সে তো চুপ আছে, আমি বললাম যে তার কিন্তু কথা বলার দরকার নেই। যে বুঝতে পেরেছে, যে বুঝতে পারেনি সে শুধু কথা বলবে। হ্যাঁ, তাহলে যে বুঝতে পারেনি সে কথা বললো যখন, তখন আমি আরেকবার বুঝালাম, তাহলে কি সে ডাবল পেলো? এই ডাবল পেলো, পেলে তার জিনিসটাও বোঝা হয়ে গেল। তাহলে যে বুঝেছিল সেও যতটুকু বুঝে গেল, মানে যতটুকু বুঝলো, আর যে বুঝেছিল না তাকে আমি আরেকবার বোঝানোর জন্য সেও ততটুকু বুঝলো। তার মানে সবাই কি একটা ছাতার নিচে চলে আসলো। আর এই একটা ছাতার নিচে যখন চলে আসলো তখন সেটাকে বললো ইনক্লুসিভিটি। অর্থাৎ ট্রেনিং সেন্টারে বিভিন্ন ধর্মগোত্রের মানুষ আসলো, সবাই একত্রিত, ভিন্ন ভিন্ন মানুষ, সবাই আলাদা আসলে সেটাকে বলতেছি আমরা ডাইভার্সিটি।
এবং তাদের সমস্যাগুলো শোনার পরে আমরা এক একজনকে এক এক রকম সাপোর্ট দিলাম, যার একটু বেশি দরকার তার একটু বেশি দিলাম, যার একটু কম দরকার তার একটু কম দিলাম, দিয়ে সবাইকে আমরা সমান করলাম। এই সমান যখন তৈরি করতেছি তখন সেটা হয়ে যাচ্ছে ইনক্লুসিভিটি। ইনক্লুসিভিটি। ইনক্লুসিভিটি এগুলো বোঝার জিনিস, এগুলো কিন্তু আসলে ওই আমি কিন্তু মুখস্থ করা পড়া দিচ্ছি না কিছু, এগুলো বোঝার জন্য। হ্যাঁ, এগুলো আসলে বোঝার জিনিস। এটা কোনটার মানে কি সেটা আসলে একটু বোঝার দরকার আছে, কারণ আমাদের এমসিকিউ এবং পরবর্তী যে কোশ্চেন গুলা বা আমাদের এই ধরনের কোশ্চেন বললো যে একজনকে একটু বেশি সুযোগ দিবা, এটা কিসের ভিতরে পড়ে? হ্যাঁ, আবার বেশি সুযোগ দেওয়া যাবে সেটা কিন্তু দেখা যাচ্ছে অ্যাসেসমেন্ট সেন্টার। আমরা একজনকে একটু বেশি সুযোগ দিলাম, কেমন সেটা? একজনকে প্রয়োজন হচ্ছে একটু বেশি টাইমের, তাকে একটু বেশি টাইম দিলাম। একজন কম পড়াশোনা জানে, তার একটু বেশি টাইম দরকার, তাকে একটু বেশি টাইম দিলাম, ইকুইটি মেনটেন করলাম। নাহলে তো সে ইকুইটি। অন্যদের তুলনায় সমান হবে না, জি স্যার। তাই না? একজন একটু কম বোঝে, জি আমি স্যার। যখন কাজ করাচ্ছি ক্লাসে তখন একজন একটু কম বোঝে, তাহলে তাকে আমাকে কি বারবার 2-3 বার বুঝাইতে হবে? তাকে আমরা 2-3 বার বুঝাইলাম, তাহলে সেও যে বোঝে তার সমমান হয়ে গেল, তখন এটা ইকুইটি মেনটেন হলো। আর ইকুইটি মেনটেন হলে সকলে যখন একই রকম হয়ে যাবে তখন এটা হয়ে যাবে ইনক্লুসিভিটি, অর্থাৎ সবাইকে ইনক্লুসিভিটি। অন্তর্ভুক্ত করা বা একই ফ্রেমের আওতায় আনা। আর ইকুইটি হলো প্রয়োজন অনুযায়ী সবাইকে সুযোগ দেওয়া। প্রয়োজন অনুযায়ী সুযোগ দেওয়া বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী সবাইকে সুযোগ দেওয়া, কাউকে বাদ দিতে বলে নাই। আমি এখানে আসলে বাদ দেওয়ার যে বিষয়টা বলেছি এটা আসলে বুঝিয়েছি আপনাদের, কিন্তু কাউকে আসলে বাদ দেওয়া যাবে না। প্রয়োজন অনুযায়ী যার একটু বেশি দরকার তার একটু বেশি দিব। এখন আমরা তো এতক্ষণ জানলাম ইকুইটি সম্পর্কে, ইনক্লুসিভিটি সম্পর্কে, হ্যাঁ, কিন্তু বাস্তব জীবনের সাথে দেখেন কি আছে। আমরা জানলাম যে ইকুইটি এটা সঠিক, এই ইকুয়ালিটি এটা ভুল, কারণ এই যে সকলকে সমান সুযোগ দিলে ইনি দেখতে পাচ্ছে না, আবার ইনি দেখতে পাচ্ছে, ইনিও দেখতে পাচ্ছে, কিন্তু ইনার টুটার দরকার ছিল না। তো আমরা ইকুইটি মেনটেন করলে সবাই দেখতে পাচ্ছে, এটা সঠিক। কিন্তু বাস্তবে রিয়েলিটিটা দেখেন এরকম, যে ছোট বা যার আসলে দরকার তাকে আমরা কি করি, ওইটা না দিয়ে আরো নিচে দাবাই দিই, তাই না? জি। আর যার দরকার নেই তাকে আরো বেশি বেশি করে দিয়ে এই যে উপরে উঠাই দিই। তেলা মাথায় তেল দেয়া স্যার, এখন তো এরকমই হয়। আমাদের রিয়েলিটিটা আসলে এরকম। দাগাদাগি করেন না ম্যাডাম, দাগাদাগি করেন না, দাগাদাগি হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমাদের রিয়েলিটিটা আসলে এরকম। বাস্তব জীবনে দেখবেন যে আসলে ছোট মানুষ, যার 2টা টুল দরকার ছিল, তার কাছে ওই একটা টুলই আমরা কাটিয়ে নিচ্ছি, নিয়ে আরো নিচে ডাবাই দিচ্ছি। যে মিডিয়াম তারে একটা দিয়ে আমরা দেখাচ্ছি যে না তুমি আসো, যাও দেখো। আর যার আসলে দরকারই নেই, লম্বা ব্যক্তি, তারে আমরা আরো বেশি দিচ্ছি যে নাও তুমি আরো বেশি নাও। এটাই রিয়েলিটি। তো আমরা কি এটা করব আমাদের ট্রেনিং সেন্টারে কিংবা অ্যাসেসমেন্ট সেন্টারে? না স্যার। কস্তরিকা ম্যাডাম, দাগাদাগি করেন না। আমরা কোনটা মেনটেন করব এখান থেকে? রিয়েলিটি, ইকুয়ালিটি নাকি ইকুইটি, কোনটা মেনটেন করব? ইকুইটি স্যার। ইকুইটি মেনটেন করব। ইয়াসমিন আক্তার ম্যাডাম হাত তুলেছেন, বলেন। স্যার আপনার এই ইয়াটা দেখে মানে মানে এই লেখাটা শুনে মনে হলো যে ব্যাংকে যখন নাকি লোনের জন্য যায় মানুষ তখন আর কি এই ইয়াটা করে, ধর নতুন বিজনেস যারা শুরু করতে যাবে তাদের তো পুঁজি থাকে না, তো তাদেরকে লোন দিতে চায় না, তার যা অনেক আগে থেকে দেওয়া থাকে তাদের বারবারই দেয়, তাই তো? এটি মনে পড়লো আর কি, তাই যাদের দরকার নেই, যাদের দেওয়া আছে আগে থেকে, তাদের বারবার দেয়। আর যাদের দরকার তাদের না দিয়ে আরো নিচে ডাবায় দেয়। ধর তুমি তো এই বিজনেসটা করতেই পারবা না। তো আমরা আসলে ইকুইটিটা মেনটেন করব। আমরা এই রিয়েলিটিতে যেটা হয় এটা আমরা আমাদের প্রশিক্ষণ সেন্টার হোক কিংবা অ্যাসেসমেন্ট সেন্টার হোক, কোনো জায়গায় এটা আমরা অ্যাপ্লাই করব না। আবার ইকুয়ালিটি, সমান সুযোগও দিব না, কারণ সমান সুযোগ দিলে তো সবার জন্য সঠিক হবে না। যার যতটুকু দরকার আমরা তাকে দিব, দ্যাট ইজ ফেয়ার, আনফেয়ার করা যাবে না। এবার আমরা জানবো একটা গুরুত্বপূর্ণ জিনিস, হোয়াই প্র্যাকটিস ইনক্লুসিভিটি। আমরা ইনক্লুসিভিটি কেন প্র্যাকটিস করব? আমরা এতক্ষণ জানলাম যে ইনক্লুসিভিটি কি জিনিস। ইনক্লুসিভিটি কি? ইনক্লুসিভিটি হলো বিভিন্ন সম্প্রদায় থেকে বিভিন্ন মানুষ আসবে, এই মানুষগুলোর এক একজনের এক এক রকম চাহিদা থাকবে। এই চাহিদাগুলো আমাদের শুনতে হবে, শুনে সমস্যা সমাধান করতে হবে, সেটাই হলো ইনক্লুসিভিটি। তো আমরা কেন আসলে ইনক্লুসিভিটি
প্র্যাকটিস করব। হোয়াই প্র্যাকটিস ইনক্লুসিভিটি? আমরা তো জানলাম যে ইনক্লুসিভিটি কি, তাহলে এটা কেন প্র্যাকটিস করবো সেটা তো জানার দরকার আছে, তাই না? এটা একটু পড়েন তো একজন। কে পড়বেন? হাত তোলেন। যে আগে হাত তুলবে তাকে পড়তে দিব। ফারজানা, ফারজু, পড়েন, প্রথমটা পড়েন। তারপর মেহেরিন পড়বেন দ্বিতীয়টা। প্রথমটা পড়েন আপনি। Prepare is learner to work more effectively and flexibly in diverse work and community. হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এটা আছে হচ্ছে প্রমোট ইনক্লুসিভিটি, প্রমোট ইনক্লুসিভ লার্নিং ইন সিবিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, যে সিবিএলএম আমাদের সিলেবাস 6 নাম্বার পেজে আছে। এটা যে হোয়াই প্র্যাকটিস ইনক্লুসিভিটি, এটা মোস্ট 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 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এবং একটা পেজ। প্রিপেয়ার ইটস লার্নার্স, মানে লার্নারদের এমন ভাবে প্রস্তুত করতে হবে টু মোর ইফেক্টিভলি অ্যান্ড ফ্লেক্সিবলি ইন ডাইভার্স ওয়ার্কপ্লেস অ্যান্ড কমিউনিটিস। অর্থাৎ লার্নারদেরকে এমন ভাবে প্রস্তুত বা তৈরি করতে হবে যেন তারা ভিন্ন ভিন্ন কর্মক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় দক্ষতার সাথে মানিয়ে কাজ করতে পারে। ব্যাপারটা কেমন? আপনি যাদের কাজ স্যার এটা শেখাচ্ছেন, কে বলছেন এই বলেন? কথা স্যার বলতে চাচ্ছিলাম যে এই পয়েন্টটা হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট করলাম না আমরা 4 ডাইমেনশনে, ওইটার সাথে যায় সম্ভবত। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে জব রোল এনভায়রনমেন্টের সাথে এর ওইভাবে আসলে সম্পর্ক নেই। ওর কাছাকাছি যায়, যেমন ভাবে প্রস্তুত করতে হবে বিভিন্ন বিভিন্ন কাজ, মানে মোটামুটি ওই রকম, কিন্তু আসলে এর সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, কর্মক্ষেত্রে বুঝাইছে, কিন্তু এইটা দিয়ে বলবে না যে এটা কি জব রোল এনভায়রনমেন্ট, এরকম কিছু বলবে না। মানে লার্নারদেরকে এমন ভাবে প্রিপেয়ার করতে হবে যেন তারা বিভিন্ন বিভিন্ন কর্মক্ষেত্রেও সঠিকভাবে মানিয়ে নিয়ে কাজ করতে পারে। আসলে জব রোল এনভায়রনমেন্টের সাথে মিল আছে, যে এনি সিচুয়েশন, এনি ওয়ার্ক প্লেস, এনি টিম মেম্বারদের সাথে সুন্দর করে মানিয়ে নিয়ে কাজ করাটাই হলো জব রোল এনভায়রনমেন্ট। হ্যাঁ, জব রোল এনভায়রনমেন্টের সাথে এটা খুবই মিল আছে। তো আমাদের যে লার্নার গুলো থাকবে বা যে স্টুডেন্ট গুলো থাকবে, এই স্টুডেন্ট গুলাকে আমরা এমন ভাবে তৈরি করব, মনে করেন যে ফুড অ্যান্ড বেভারেজ ট্রেনিং করান আপনি। তো আপনি আপনার লার্নারদেরকে কফি বানানো শেখালেন ল্যাবে, আপনার যে ট্রেনিং সেন্টার সেই ল্যাবে কফি বানানো শেখালেন। এখন ওই লার্নার সুন্দর করে কফি বানাতে পারে ওই ল্যাবে, কিন্তু ওই লার্নার কি হলো, পরবর্তীতে একটা চাকরি পেলো একটা প্রতিষ্ঠানে, কিন্তু সেই প্রতিষ্ঠানে গিয়ে কফি বানাইতে পারে না। আবার এক জায়গায় বেড়াইতে গেল, বললো যে "এই, তুমি তো ফুড অ্যান্ড বেভারেজ এই ট্রেনিংটা করেছো, তার মানে তুমি সুন্দর রান্না বান্না করতে পারো, তুমি যাও একটু কফি বানাই নিয়ে আসো তো"। কিন্তু ওইখানে সে পারলো না। তো লার্নারকে আমাদের এমন ভাবে প্রস্তুত করতে হবে যেন সে সব জায়গায় গিয়ে দক্ষতার সাথে মানিয়ে নিয়ে কাজটা করতে পারে। তো ইনক্লুসিভিটি যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে আমাদের লার্নার যে কোনো জায়গায় গিয়ে দক্ষতার সাথে কাজটা করতে পারবে। এই জন্য আমরা ইনক্লুসিভিটি প্র্যাকটিস করতে পারি। 2 নাম্বারটা কাকে পড়তে বলেছিলাম? 1 নাম্বারটা কি বুঝতে পেরেছেন সবাই? বোঝেননি এমন কেউ আছেন? স্যার আর একবার বলেন। প্রিপেয়ার ইটস লার্নার টু ওয়ার্ক মোর ইফেক্টিভলি অ্যান্ড ফ্লেক্সিবল ইন ডাইভার্স ওয়ার্কপ্লেস অ্যান্ড কমিউনিটিস। হোয়াই প্র্যাকটিস ইনক্লুসিভিটি, মানে ইনক্লুসিভিটি আমরা কেন প্র্যাকটিস করবো, বা ইনক্লুসিভিটি প্র্যাকটিস করলে কি হবে, কি কারণে প্র্যাকটিস করবো? ইনক্লুসিভিটি যদি প্র্যাকটিস করি, তাহলে ইনক্লুসিভিটি কোথায় প্র্যাকটিস করবো? আমাদের ট্রেনিং সেন্টারে প্র্যাকটিস করবো বা অ্যাসেসমেন্ট সেন্টারে প্র্যাকটিস করবো। যদি ট্রেনিং সেন্টারে আমরা ইনক্লুসিভিটি প্র্যাকটিস করি, ইনক্লুসিভিটির অনেক জিনিস আছে যেটা আমরা আস্তে আস্তে আরো জানবো সামনে। তো এইটা যদি প্র্যাকটিস করা হয় ইনক্লুসিভিটি, তাহলে কি হবে, আমরা যাদের উপরে প্র্যাকটিস করবো, ইনক্লুসিভিটি সাধারণত আমাদের শিক্ষার্থীদের উপর প্র্যাকটিস করা হয়, কারণ সকলকে সমান সুযোগ তৈরি করে দিই আমরা। তো যদি এটা করা হয়, তাহলে আমাদের যে যে শিক্ষার্থীগুলা আছে, সে শিক্ষার্থীগুলা এমন ভাবে তৈরি হয় যেন সে আমার ল্যাবে যেরকম দক্ষভাবে কাজ করে, অন্য ল্যাবে গিয়েও সঠিকভাবে দক্ষতার সাথে কাজ করতে পারে। অর্থাৎ শিক্ষার্থীকে এমন ভাবে প্রস্তুত করা যায় ইনক্লুসিভিটি প্র্যাকটিসের মাধ্যমে, যাতে তারা বিভিন্ন ধরনের কর্মক্ষেত্রে, মানে অন্যান্য জায়গায় গিয়েও দক্ষতার সাথে এবং মানিয়ে নিয়ে কাজটা করতে পারে। এরপর 2 নাম্বারটা পড়েন, মেহেরিন ম্যাডামকে পড়তে বলছিলাম মনে হয়। পড়েন।
স্যার শোনা যায় নাই। না, আমরা শুনতে পারি নাই। আচ্ছা শোনা আমি পাই আবার পড়ছি। পাইছি, কিন্তু এই পড়া শুনতে পারি নাই। আচ্ছা আমি বলছি, provide more learners and clients with better quality services in an increasingly competitive market. আচ্ছা, এর বেটার মানে হলো কোয়ালিটি। প্রতিযোগিতামূলক বাজারে আরো বেশি উন্নত মানের সেবা প্রদান করা যায় ইনক্লুসিভিটি প্র্যাকটিসের মাধ্যমে। প্রতিযোগিতামূলক বাজার, প্রতিযোগিতামূলক বাজারটা কি? মানে বাজারে তো সবকিছু আসলে আপডেট, সবকিছু প্রতিযোগিতা চলছে। আজকে এইটা, কালকে ওইটা, যে যত আপডেট তৈরি করে পারে। মানে সবার ভিতরে একটা প্রতিযোগিতা, যে যত আপডেট তৈরি করতেছে, যে যত মানে স্পেশাল কিছু তৈরি করতে পারছে, নতুন কিছু আনতে পারছে, নতুনত্ব উদ্ভাবন করতে পারছে, তার প্রোডাক্ট তত বেশি চলতেছে। ব্যাপারটা আসলে এরকম। তো আমাদের যে মার্কেট, এই বাজারটা, এটা হতে পারে শ্রম বাজার বা চাকরির বাজার, হতে পারে কফির বাজার, হতে পারে চাইলের বাজার। মানে বাজার বলতে, প্রতিযোগিতামূলক বাজার বলতে বোঝানো হয়েছে আমরা যেখানে সেবাটা প্রদান করব, সেটা ট্রেনিং প্রতিষ্ঠানে হতে পারে বা শিক্ষকতা হতে পারে, বা আমরা যে ট্রেনিং করাচ্ছি, এই যে অ্যাসেট প্রজেক্ট, সিসি প্রজেক্ট, আর্ন প্রজেক্ট, এই প্রজেক্ট গুলোতে যে ট্রেনার গুলো আছে, এই ট্রেনার হিসেবে চাকরি পাওয়া, এটা একটা প্রতিযোগিতামূলক বাজার। তো এই প্রতিযোগিতামূলক বাজারে যদি আপনি ইনক্লুসিভিটি সম্পর্কে জানেন, ইনক্লুসিভিটির সঠিক প্র্যাকটিস জানেন, তাহলে আপনি আরো উন্নত মানের সেবা প্রদান করতে পারবেন। কিভাবে? সেটা নিজের সাথে একটু তুলনা করেন। যখন আপনার শুধুমাত্র লেভেলটা করা ছিল, এই লেভেল 4 অর্থাৎ কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট আর ট্রেনিং, এই সিবিটি অ্যান্ড এ ট্রেনিং যখন শুরু করেননি, তার আগের আত্মবিশ্বাস এবং বর্তমানের আত্মবিশ্বাস কি একই আপনাদের ভিতরে? এখন আপনারা যে উদ্যমে ক্লাস নিতে পারবেন, এর আগে কি সেম উদ্যমে ক্লাস নিতে পারতেন, নাকি এই ট্রেনিংটা শুরু করার পরে নিজের ভিতরে আরো অনেক ডেভেলপ হয়েছে আপনাদের? জি স্যার, একটু সাহস বেড়েছে। একটু সাহস বেড়েছে, নিজের ভিতরে ডেভেলপ বেড়েছে। এরপরে যখন ট্রেনার পার্টের যে সিবিএলএম গুলো আছে, এগুলো পড়ার পরে তো আপনার ট্রেনিং দক্ষতা এত সুন্দর, এত সুন্দর হবে। আসলে চাকরির ক্ষেত্রে সিবিটি অ্যান্ড এ কেন চায়, সেটা আপনারা এই ট্রেনার পার্টের যে সিবিএলএম গুলো আছে, এটা পড়ার পরেই বুঝতে পারবেন যে আসলে একজন লার্নারকে যদি এইভাবে শেখানো হয়, তাহলে সে শিখতে বাধ্য। এবং সে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টার ক্লাসে একটুও বোর ফিল হবে না। তো যদি আমরা ইনক্লুসিভিটি প্র্যাকটিস করি, তাহলে প্রতিযোগিতামূলক বাজারে আরো উন্নত মানের সেবা প্রদান করতে পারবো। সেটা আমাদের ট্রেনিং প্রফেশনেও হতে পারে। যদি আমরা ট্রেনিং প্রফেশনে ইনক্লুসিভিটি প্র্যাকটিস করি, ইনক্লুসিভিটি সম্পর্কে আমরা জানি প্রত্যেকে, তাহলে আমরা যেখানে যেখানে চাকরি করব ট্রেনার হিসেবে, সে জায়গায় কি উন্নত মানের সেবা প্রদান করতে পারবো, আরো বেশি ভালো আপডেট সেবা প্রদান করতে পারবো। তো ইনক্লুসিভিটি প্র্যাকটিসের মাধ্যমে এটা করা যায়। এরপর আছে ইনশিওর ইট মিটস দি অবলিগেশন অ্যারাইজিং আউট অফ লেজিসলেশন অ্যান্ড স্ট্যান্ডার্ড। অর্থাৎ আইন ও নির্ধারিত নিয়ম অনুযায়ী যে দায়িত্ব আছে, সেটা সঠিকভাবে পালন করা যায়। আপনি যখন নর্মালি ট্রেনিং করাবেন, লেভেল কমপ্লিট করে যারা ট্রেনার হিসেবে কমপ্লিট করবেন বা ট্রেনার হিসেবে কাজ করেন, এই যে এখন সিবিটি অ্যান্ড এ করতেছেন, আপনারা কিন্তু এখন অনেক নিয়ম নীতিমালা জানতেছেন, যে একজন ট্রেনারের এটা করা উচিত, এটা করা উচিত না, এইভাবে করলে ভালো হবে, এইভাবে করলে হবে না, এই দায়িত্ব পালন করতে হবে। এটা কিন্তু এই সিবিটি অ্যান্ড এ তে এসে জানছেন, এর আগে কিন্তু জানেন নাই, তাই না? তো এই ইনক্লুসিভিটি প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আপনারা এই নিয়ম নীতিমালা গুলাও কিন্তু জানতে পারতেছেন এবং সঠিকভাবে পালন করতে পারতেছেন। কিন্তু এটা করা না থাকলে, আপনি যদি সিবিটি অ্যান্ড এ না করতেন, তাহলে ইনক্লুসিভিটি সম্পর্কে জানতেন না, আর আপনি এটাও পালন করতে পারতেন না। অর্থাৎ ওই আইনগুলা জানতেন না, নিয়ম জানতেন না, আপনি আগের মতো ওই কোন রকম ক্লাস নিয়েই যেতেন, যেটা সুন্দর হতো না। কিন্তু যখন আপনি ইনক্লুসিভিটি প্র্যাকটিস করবেন, তখন আপনি ইনক্লুসিভিটি নীতিমালা, নিয়ম, আইন বা যে দায়িত্ব আছে আপনার একজন স্টুডেন্ট লার্নারের প্রতি বা স্টুডেন্টের প্রতি, সে দায়িত্বগুলো জানতে পারবেন এবং ঠিকমতো পালন করতে পারবেন। কেমন সেটা? আপনি এর আগে হয়তো এইভাবে জানতেন না যে একজন, এই যে ইনক্লুসিভিটি, বিভিন্ন গোত্র, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক আসবে, তাদের প্রত্যেকের আলাদা আলাদা চাহিদা থাকবে। এই চাহিদাগুলো কিন্তু আপনাকে শুনতে হবে, শুনে সমাধান করতে হবে। এটা আপনারা হয়তোবা আগে এতটা জানতেন না, হয়তো জানতেন যে কার কি সমস্যা আছে আমরা সমাধান করব, কিন্তু যারা আসবে তাদের কিন্তু এগুলো শুনতে হবে, আপনার শুনে সমাধান করতে হবে। এই যে একটা দায়িত্ব এবং সেটা ঠিকমতো পালন করতে হবে, এটা কিন্তু ইনক্লুসিভ প্র্যাকটিসের মাধ্যমে আপনারা জেনে গেলেন, তাই না? তাহলে ইনক্লুসিভ প্র্যাকটিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই না? তো হোয়াই প্র্যাকটিস ইনক্লুসিভিটি, এটা ক্লিয়ার সবাই? শুনতে পেলাম না।
জি স্যার, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আমরা কেন ইনক্লুসিভিটি প্র্যাকটিস করবো সেটা জানলাম। এইবার জানবো হাউ প্র্যাকটিস ইনক্লুসিভিটি। এর মানে কি, কিভাবে করব? কিভাবে করব, মানে কেন করব সেটা তো জানলাম, তাহলে আমরা কিভাবে করব সেটা জানবো। নোয়িং হাউ অ্যান্ড হোয়াই থিংস আর ডন, কথাটা মনে আছে কারো? জি স্যার। কোথায় ছিল? জি স্যার, কম্পিটেন্সির ফিচার স্যার। কি ফিচার্স অফ কম্পিটেন্সি, কত নাম্বার? ফিচার্স অফ ফিচার্স অফ কত কম্পিটেন্সি নাম্বার? 6 নাম্বার পেজে। না, পেজ নাম্বার, বাহ দারুণ, পেজ নাম্বারও মনে আছে। আসলে কত নাম্বারের কন্ডিশনে ছিল এটা? ও স্যার, এটা হচ্ছে স্যার 3 নাম্বার। এটা 2 নাম্বারে ছিল না? না না সরি সরি 2 নাম্বার ছিল। জি। এটা 2 নাম্বারে ছিল। আর এইটা কোন ডাইমেনশনের সাথে মিল আছে? ওটা হচ্ছে যে টাস্ক ম্যানেজমেন্ট স্যার। টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, রাইট, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড। পড়াশোনা হয়েছে সবার, বোঝা যাচ্ছে। ঈদের একটা লং টাইম ছুটি কাটিয়েও যে মনে আছে, আসলে এর জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের সেশন প্রায় শেষের পথে, আর অল্প একটু বাকি আছে। হ্যাঁ, প্রায় শেষের পথে, ধৈর্য হারা হবেন না কেউ। খারাপ লাগে সেশন করতে গিয়ে, কষ্ট হয়ে যায় মাঝে মাঝে, বোরিং হয়ে যান? না স্যার, স্যার বোরিং হই না, বাসা রহমান। আচ্ছা বোরিং আচ্ছা, হই না স্যার, একটু বোঝার চেষ্টা করি জন্য চুপ থাকি সবাই। ওকে। হাউ প্র্যাকটিস ইনক্লুসিভিটি, আমরা একটু আগে জানলাম যে কেন ইনক্লুসিভিটি প্র্যাকটিস করব। এইবার আমরা জানবো কিভাবে ইনক্লুসিভিটি প্র্যাকটিস করতে পারবো। এটা 7 নাম্বার পেজে আছে। আমরা ক্লাস করতে আসলে বোরিং হই না, কিন্তু আমাদের ও, এনভায়রনমেন্ট গুলো বোরিং দেখি আচ্ছা, ক্লাস বিল্ডিং অন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। বিল্ডিং অন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা কি একটু পরে জানবো আমরা। এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স নিয়ে নিচে আলোচনা করা আছে, আমরা বিল্ড করতে হবে কি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, অর্থাৎ প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য, দক্ষতা, প্রেক্ষাপট থাকবে, প্রত্যেককে আমরা সম্মান করব। অর্থাৎ বিল্ডিং অন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, বিল্ড করতে হবে। বিল্ড কি করা, তৈরি করা, বা বিল্ড মানে প্রণয়ন করা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। এরপর আছে কি, integrating the principle of inclusivity into your work's practice. এখন ইনক্লুসিভিটি এত এত পড়লাম, কিন্তু নিজের ভিতরে ইনক্লুসিভিটি আনলাম না। মানে আমি ইনক্লুসিভিটি পড়াচ্ছি, আপনি ইনক্লুসিভিটি পড়াচ্ছি, বুঝাচ্ছি, এটা এটা করতে হবে, এভাবে করতে হবে, সব জানলাম বুঝলাম, কিন্তু নিজের ভিতরেই ইনক্লুসিভিটি আনলাম না, বা নিজেই এটা মানলাম না, তাইলে কি হবে? আনমিউট করে ফেলেন, যাদের শব্দ হচ্ছে না তারা আনমিউট করে ফেলেন। Integrating the principle of inclusivity into your work practice, অর্থাৎ নিজের কাজের মধ্যে ইনক্লুসিভিটি যুক্ত করা। মানে আমি যে কাজগুলা করছি এই কাজের ভিতরে ইনক্লুসিভিটি যুক্ত করা, বা আমি যে আপনাদের ট্রেনিং করাচ্ছি এই ট্রেনিং এর ভিতরে আমাকে ইনক্লুসিভিটি যুক্ত করতে হবে। যেমন একটু আগে একজন একটা জিনিস 2বার জিজ্ঞাসা করেছে, বুঝতে পারে নাই, আর আবার বলেছে স্যার আবার বলেন, তাহলে আমি কি করছি, তাকে আবার বলছি, আমি ইনক্লুসিভিটি কাজের ভিতরে, আমার কাজের ভিতরে যুক্ত করলাম। তো আপনাদের প্রত্যেকের নিজের কাজের ভিতরে কি করতে হবে, ইনক্লুসিভিটি যুক্ত করতে হবে। একজন লার্নার বললো যে স্যার শুনতে পাচ্ছি না, একটু জোরে বলেন, তাহলে আপনাকে কি করতে হবে, হালকা একটু জোরে বলতে হবে। একজন বললো যে স্যার এখান থেকে দেখতে পাচ্ছি না, তাহলে কি করতে হবে, তাকে একটু সামনে নিয়ে আসতে হবে। তাহলে নিজের কাজের ভিতরে আপনাকে ইনক্লুসিভিটি যুক্ত করতে হবে। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, ইউজিং ইউর institutions access and equity policy to guide your workplace practice. ইকুইটি কি জিনিস সেটা তো আমরা জানছি, মানে প্রতিষ্ঠানের নিয়ম মেনে অ্যাক্সেস এবং ইকুইটি পলিসি মেনে কাজ করা। আর প্রতিষ্ঠানের নিয়ম মেনে সেটা কি, মানে আপনার প্রতিষ্ঠানে সুযোগ আছে ইকুইটি দেওয়া, এতটুকু একজনের একটা টুল দেওয়ার, কারণ আপনি তো 2টা টুল দিতে পারবেন না। পারবেন? প্রিন্সিপালের চেয়ার নিয়ে, প্রিন্সিপাল ম্যাডামের বা স্যারের চেয়ার নিয়ে কি আপনি আরেকজনের দিয়ে দিতে পারবেন? মানে প্রতিষ্ঠানে তো একটা নিয়ম আছে, কারণ একজন জি না স্যার। মনে করেন একজন বসে আছে, সে সিট পায় নাই বা চেয়ার পায় নাই, এখন একজন মানুষ দাঁড়ায় আছে, আপনার প্রতিষ্ঠানে আসছে, এখন মানে 10 জন আসছে একসাথে, 9 জন, আপনার 9টা সিট আছে, একটা সিট কম আছে বা একটা চেয়ার কম আছে। এখন যেহেতু একটা সিট কম আছে, তো একজন ব্যক্তি দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকা দেখে কি আপনি কি আরেকজন স্যারের কাছ থেকে চেয়ার কাড়ে নিয়ে আপনি কি তার কাছে যে চেয়ার দেবেন, না প্রিন্সিপাল ম্যাডামের চেয়ারটা কাড়ে নিয়ে তার নিয়ে চেয়ার দিবেন? এটা কি করা যাবে? জি না স্যার। করা যাবে না। তাহলে ইউজিং ইউর ইনস্টিটিউটস
ইনস্টিটিউশনস অ্যাক্সেস অ্যান্ড ইকুইটি পলিসি টু গাইড ইউর ওয়ার্ক প্লেস প্র্যাকটিস, মানে আমার ওয়ার্ক প্লেসে বা প্রতিষ্ঠানে নিয়ম নীতি অনুসরণ করে আমাকে ইকুইটি বা পলিসি মেনে কাজ করতে হবে। বেশি সুযোগ আবার দেওয়া মানে যতটুকু আমার সামর্থ্য আছে আমার প্রতিষ্ঠানের বা আমার, সেই অনুযায়ী আমাকে কি করতে হবে, কাজ করতে হবে, বা সেই অনুযায়ী আমাকে সাপোর্ট দিতে হবে। এর বেশি দেওয়া যাবে না বা এর বেশি দেওয়ার চেষ্টা করা যাবে না। যেমন আপনার কাছে চাল আছে 1 কেজি, আপনি যদি 3 কেজি রান্না করতে চান, হবে হবে না। অর্থাৎ আপনার যতটুকু সামর্থ্য আছে, তেমন হতে পারে আপনার 30 দিনের জন্য আপনার 30 কেজি চাল লাগে, আপনার কাছে আছে 35 কেজি চাল। এখন একজন ভিক্ষা করতে আসছে, আপনি তার 10 কেজি চাল দিয়ে দিলেন। এখন আপনার কাছে এক্সট্রা ছিল 5 কেজি, আপনি আরো 5 কেজি দিয়ে দিলেন এক্সট্রা, তাহলে আপনার 5 কেজি শর্ট পড়ে যাবে না? 5 দিন আপনি না খেয়ে থাকতে হবে না? তাহলে প্রতিষ্ঠানের নিয়ম মেনে আমাদের ইকুইটি মেনটেন করে কাজ করতে হবে, ইউজিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ সেন্সিটিভ টু ডিফারেন্স। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে যেগুলো পড়াচ্ছি এখন। অর্থাৎ এমন কোনো ভাষা ব্যবহার করা যাবে না যাতে একটা মানুষ কষ্ট পায় বা অসম্মানজনক বা অসম্মান হয়। আমাদের অনেক লার্নার থাকবে, এই যে একটু আগে একজন জিজ্ঞাসা করলো যে স্যার বুঝতে পারিনি, আর একবার বলেন। এখন আমি কি রাগ করে বলবো, এই তুমি কেন বুঝতে পারো নাই? তাহলে কি সে কষ্ট পাবে না, অপমান বোধ করবে না বা অসম্মান হবে না? তো এমন কোনো কথা বলা যাবে না যেন আমার লার্নার কষ্ট পায়, বা এমন কোনো ভাষা ব্যবহার করা যাবে না তার অসম্মান হয় বা কষ্ট পায়। এটা দিয়েও আমরা ইনক্লুসিভিটি প্র্যাকটিস করতে পারি। হ্যাঁ, তো হাউ প্র্যাকটিস ইনক্লুসিভিটির ভিতরে এইগুলা আপনারা মুখস্থ করে ফেলবেন। বিল্ডিং অন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, integrating the principle of inclusivity into your work practice, using your institution's access and equity policy to guide your work practice, using language that is sensitive to difference. এই যে হাউ প্র্যাকটিস ইনক্লুসিভিটি, এই ইংরেজিগুলা মুখস্থ করবেন। এইখানে আবার এই বাংলার আবার ইংরেজি করতে যায় না জানো, যে এখানে স্যার বাংলায় তো আমরা এই বুঝতেছি, তাহলে এই বাংলার ইংরেজি মিনিং করে দিই। কিছু কিছু জায়গা আছে, এই জায়গার এই বাংলার মিনিং করলে কিন্তু হবে না, এটা মুখস্থ করে ফেলবেন। এই হাউ প্র্যাকটিস ইনক্লুসিভিটি, কিভাবে ইনক্লুসিভিটি প্র্যাকটিস করতে হবে, এটা ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, জি এইবার স্যার। আমরা জানবো ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা আসলে কি জিনিস। এইখানে আমরা এই যে প্রথমে পেয়েছিলাম যে বিল্ডিং মানে বিল্ড করতে হবে কি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা কি কেউ বলতে পারবেন? স্যার ইন্ডিভিজুয়াল মানে নিজ নিজ, প্রত্যেক আলাদা, নিজ নিজ আলাদা আলাদা আলাদা। ভাবে পার্থক্য। আপনি দারুণ বলেছেন। আসলেই প্রত্যেকটা মানুষের মধ্যে ভিন্নতা আছে বা পার্থক্য আছে। সব মানুষ কি একরকম? না। না স্যার, প্রত্যেকেরই নিজস্ব এক একজনের এক একটা বৈশিষ্ট্য থাকে, নিজস্বতা থাকে। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে প্রত্যেকের আলাদা আলাদা পার্থক্য আছে। কেউ জি। দ্রুত শিখবে, কেউ আস্তে আস্তে শিখবে, কেউ অনেক বেশি কনফিডেন্স বা আত্মবিশ্বাসী হবে, আবার কেউ একেবারেই আত্মবিশ্বাসী হবে না, ভেঙে পড়বে। কারোর ভাষা আলাদা হবে, কারোর সংস্কৃতি আলাদা হবে, কারোর দক্ষতা আলাদা হবে। এইগুলাই হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ভিতরে কি কি আসে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লার্নিং ডিফিকাল্টিস, মানে শেখার ডিফিকাল্ট থাকতে পারে। কিছু স্টুডেন্ট আছে একবার বলে দিলেই সাথে সাথে বুঝে ফেলবে, আবার কিছু আছে অনেক আস্তে আস্তে 3-4 বার 5 বার 7 বার পড়ে লিখে দেখে শুনে তারপরে বুঝবে। এটা হলো লার্নিং ডিফিকাল্টিস। এরপর আছে ল্যাঙ্গুয়েজ লিটারেসি অ্যান্ড নিউমেরিসি নিডস, অর্থাৎ কিছু মানুষের ভাষাগত সমস্যা থাকবে, মানে ভিন্ন ভাষা থেকে আসতে পারে। যদি অন্য দেশ থেকে একটা মানুষ আসে, তার ভাষা কি এক হবে? না। হবে না। তো লার্নিং ডিফিকাল্টিস যেখানে আমরা পাইছি যে ধীরে শেখে, আস্তে আস্তে শেখে, and তারে কি আমরা জোরে তাড়া দিয়ে জোরে জোরে শেখাবো, ভাই তুমি শেখোনি কেন, দ্রুত শেখো দ্রুত শেখো। And দ্রুত কি তাড়া দিয়ে শেখা যায়? একটা কাজ নাই বলা যায় যে একটু তাড়াতাড়ি করো, কিন্তু শেখার বিষয় কি বলা যায় যে দ্রুত শেখো? ওর মেধাতে ঢোকে আস্তে আস্তে। And আমি বলে দিলাম জোরে জোরে আর দ্রুত শেখো বলে দিলাম, তাহলে কি শিখতে পারবে? জি না। তাহলে তাকে কি করতে হবে? আস্তে আস্তে শেখাতে হবে। হ্যাঁ, লার্নিং ডিফিকাল্টিস। এবার ল্যাঙ্গুয়েজ, ভাষাগত সমস্যা থাকতে পারে অনেকের। এরপরে লিটারেসি আর নিউমারেসি, মানে পড়াশোনা কম জানতে পারে অনেকে, অক্ষর জ্ঞান সম্পন্ন হতে পারে। হ্যাঁ, অনেকে আছে পড়াশোনা কম জানে, এরা হলো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। তারপর কি আছে কালচারাল ব্যাকগ্রাউন্ড, মানে ভিন্ন সংস্কৃতি,
কালচারাল ব্যাকগ্রাউন্ড মানে ভিন্ন সংস্কৃতি হতে পারে। কালচারাল ব্যাকগ্রাউন্ড বুঝেন কি বলেন তো? কালচারাল ব্যাকগ্রাউন্ড স্যার, যেমন আমরা হচ্ছি সমতলের মানুষ, পাহাড়ি এলাকার মানুষ আছে যাদেরকে আমরা আমাদের থেকে ethnic আলাদা। বলি, আমাদের থেকে যারা একটু আলাদা। হ্যাঁ, দারুণ বলেছেন। আসলে মানুষের ভিন্ন ভিন্ন সংস্কৃতি থাকে, মানুষের ভিন্ন ভিন্ন সংস্কৃতি থাকে, ভিন্ন ভিন্ন বিশ্বাস থাকে। কেউ মানে একটা আল্লাহকে বিশ্বাস করে বা একটা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, কেউ অনেক সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, আবার অনেকে আছে বিশ্বাসই করে না। আবার কারোর রীতিনীতি আমাদের রীতিনীতির সাথে যায় না, আবার তাদের রীতিনীতির সাথে আমাদের রীতিনীতিও যায় না। কারোর চিন্তাধারা এক না, একজনের সাথে আরেকজনের চিন্তাধারা মেলে না, দৃষ্টিভঙ্গিও আলাদা হয়। বা কারোর দেশ আলাদা, বিভিন্ন দেশ থেকে একজন আসছে, কারোর ধর্ম আলাদা হতে পারে। অর্থাৎ কারো দেশ, ধর্ম, ভাষা, রীতিনীতি, এই যে বিষয়গুলো, এগুলো হলো কালচারাল ব্যাকগ্রাউন্ড। তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ভিতরে কালচারাল ব্যাকগ্রাউন্ডও পড়ে। এরপর আছে কি সাইকো ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, মানে পারিবারিক আর্থিক অবস্থা। সেটা কেমন? অনেকে আছে খুব গরিব, খুব গরিব বুঝি, হ্যাঁ স্যার। আবার আছে অনেক বড় লোক। এই ধরনের লার্নার থাকতে পারে, যে অনেক বড় লোকও থাকতে পারে, আবার অনেক গরিবও থাকতে পারে। তারাও ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। অর্থাৎ সাধারণত আমরা গরিব মানুষদেরকে বোঝাই যে সাইকো ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, পারিবারিক আর্থিক অবস্থা, গরিব মানুষদের কথা বোঝানো হয়েছে। এরপর আছে এজ। আমার ট্রেনিং সেন্টারে বিভিন্ন বয়সের মানুষ আসতে পারে। শুধু যে 18 বছর বয়স হয়েছে তারা আসবে, এই লার্নার আসবে, ব্যাপারটা এমন না। 60 বছরের একজন লার্নার আসতে পারে। যেমন আমাদের মাঝেই, আমাদের এসিবিটি অ্যান্ড এ ট্রেনিং এই অনেক সিনিয়র পার্সন আছে, তাদের এজ আসলে 50+ এমনও মানুষ আছে। তো এই বিভিন্ন ধরনের মানুষ থাকবে, এনারাও ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যারা, এর ভিতরে যারা আছে, এদের কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা নিডস প্রয়োজন হয়। এখানে যাদের পাচ্ছি এদের প্রত্যেকের আলাদা আলাদা নিডস দরকার হয়। এর পাশে জেন্ডার, মানে বিভিন্ন লিঙ্গের হতে পারে, কেউ পুরুষ হতে পারে, কেউ মহিলা হতে পারে, ট্রান্সজেন্ডার হতে পারে। জেন্ডার মানে পুরুষ মহিলার কথা বোঝাইছে। এরপর আছে সেক্সুয়ালিটি অ্যান্ড ধর্ম আলাদা হতে পারে। হ্যাঁ, অর্থাৎ বয়স, লিঙ্গ এবং ধর্মীয় আচারের কথা বোঝানো হয়েছে। বয়স আলাদা হতে পারে, কারোর লিঙ্গ আলাদা হতে পারে, ধর্ম আলাদা হতে পারে, সেটা। এরপর আছে সাইকোলজিক্যাল অর সাইকিয়াট্রিক ইম্প্যারিমেন্টস, মানসিক বা মনোরোগজনিত সমস্যা। মানে এমন একজন স্টুডেন্ট আসতে পারে যার মানসিক সমস্যা আছে বা মনোরোগ। আমরা অনেকের বলি না যে ওর মানসিক সমস্যা আছে, ওখানে পাগলা, হালকা পাগলা পাগলা বলি কিনা? হ্যাঁ স্যার। আসলে এভাবে বলা যাবে না, তাদেরকে আমাদের অন্যভাবে মিট করতে হবে। এরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। হ্যাঁ, এদের ক্ষেত্রে আমাদের স্পেশাল নিডস, রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সেটা কি আমরা একটু পরে জানবো। তো যাদের এই মনোরোগ সমস্যা বা মানসিক জনিত সমস্যা আছে, তাদেরকে আমরা সেইভাবে মিট করতে হবে। এরপর আছে ফিজিক্যাল ইম্পায়ারমেন্ট অর ডিসএবিলিটিস, মানে শারীরিক প্রতিবন্ধকতা। তারাও ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ভিতরে পড়বে। কেউ কানে কম শুনবে, অর্থাৎ হেয়ারিং, কানে কম শুনবে। হ্যাঁ, ভীষণ কেউ চোখে কম দেখবে। ভয়েস আর মোবাইলিটি, কারোর কথা বলতে অসুবিধা হতে পারে। তারপর আছে কি মেডিকেল কন্ডিশন সাচ অ্যাজ অ্যাথরাইটিস অ্যান্ড অ্যাজমা। স্যার, অর্থাৎ এই পয়েন্ট দুইটা দেখা যাচ্ছে না, লাস্টের যে দুইটা পয়েন্ট বললেন ওই দুইটা পয়েন্ট দেখা যাচ্ছে না। এবার দেখা যাচ্ছে? না স্যার, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, জি। আচ্ছা, মেডিকেল কন্ডিশন, ফিজিক্যাল ইম্পায়ারমেন্ট আর ডিসএবিলিটিস, অর্থাৎ প্রতিবন্ধী ব্যক্তিদের কথা বোঝানো হয়েছে। যার হেয়ারিং সমস্যা, শোনার সমস্যা হতে পারে, দেখার সমস্যা হতে পারে, কথা বলার সমস্যা হতে পারে। হ্যাঁ, বা শারীরিক কোনো অঙ্গভঙ্গির কোনো সমস্যা থাকতে পারে, হাঁটতে পারে না, চলতে পারে না। মেডিকেল কন্ডিশন, মেডিকেল কন্ডিশনে একজন মানুষ এই রোগে আক্রান্ত হতে পারে, অ্যাথরাইটিস বা অ্যাজমা। অ্যাথরাইটিস বা অ্যাজমা কি জিনিস জানি? মানে অনেকের হাড়ের সমস্যা আছে, শ্বাসকষ্ট আছে, অনেকের ব্যথা আছে। এখন যার ঘাড়ে ব্যথা বা হাড়ে ব্যথা, ব্যাক মানে যার মেরুদণ্ডে ব্যথা, তাকে কি আমরা একটানা 5 ঘন্টা এক জায়গায় বসায় রাখতে পারবো? না স্যার। পারবো না। তার অ্যাজমার সমস্যা আছে, তাকে কি আমরা ওই যে ধুলাবালি ল্যাবে বসায় রেখে ক্লাস করাতে পারবো? না স্যার। তো এই যে বিষয়গুলা এখানে যারা আছে, এরা হলো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স।
তো আমাদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ভিতরে কারা কারা আছে এই প্রত্যেকটা মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, কারণ এখান থেকে 4টা মুখস্থ করলেন, দিয়ে দিলে এই যে এই অ্যাজমা স্যার অ্যাজমা আসলে কি ট্রেনিং সেন্টার গুলোতে কি এটার প্র্যাকটিস করা হয়? আসলে ট্রেনিং সেন্টার গুলোতে এটার প্র্যাকটিস করা হয় কিনা এটা আমি আপনি সকলেই জানি, কিন্তু এরপর থেকে প্র্যাকটিস কেন করা হয় না, কারণ আমাদের স্কিল পার্সন নাই, সিবিটি অ্যান্ড এ পার্সন খুব কম। আপনারা এই সিবিটি অ্যান্ড এ করার পরে আপনারা তো জেনে গেলেন বিষয়টা, আপনারা গিয়ে প্র্যাকটিস করবেন, আপনারা শুরু করবেন, দেখবেন যে পুরো পরিবর্তন হয়ে যাবে। আমার যারা স্যার আমরা লার্নার, আমার যারা সিবিটি স্টুডেন্ট আছেন, আপনারাই শুরু করবেন। ইনশাআল্লাহ। স্যার আমরা যখন এটা যখন বিভিন্ন ট্রেনিং সেন্টারে গিয়েছি, যখন অসঙ্গতি দেখেছি বা সেটা প্রোটেক্ট করার চেষ্টা করেছি, তখন বলা হয়েছে কি যে এটা বইয়ের পাতাতেই মানায়, এখানে না। আসলে তো আমাদের তখন কষ্ট লাগে মানুষ আসলে শুনতে। আসলে এখানে দাঁড়িয়ে গিয়েছে। আসলে আমরা নেক্সটে যখন এভিডেন্স তৈরি করব, 1 নাম্বার এভিডেন্সের ভিতরে গিয়ে আমরা হ্যাজার্ড ইন্সপেকশন রিপোর্ট বা ফর্ম পাবো। সেই ফর্মে আসলে এই সমস্যা কোথায়, কি সমস্যা আছে, সেই সমস্যা উল্লেখ করা যায়, এখানে ধুলো আছে, এখানে ময়লা আছে, সেগুলা তৈরি করে আমরা ওই যে প্রতিষ্ঠানে আমরা ভিজিটে যাব, সেই প্রতিষ্ঠানে ওইটা জমা দিয়ে আসবো যে আপনার এখানে এই সমস্যা আছে, এগুলো সমাধান করবেন। ঠিক আছে, আমরা এই যে যে পড়াগুলা পড়ছি, এগুলো শুধু পড়ে রাখলেই কিন্তু হবে না, এগুলো বাস্তব জীবনে কাজে লাগানোই মূল উদ্দেশ্য। শুধুমাত্র সিবিটি অ্যান্ড এ করলাম আর ট্রেইনার হিসেবে চাকরি করলাম, অ্যাসেসর হলাম, অ্যাসেসর হয়ে শুধু অ্যাসেসমেন্ট নিলাম, এই জন্য সিবিটি অ্যান্ড না, সিবিটি অ্যান্ড এ হলো এই যেগুলা পড়ছি এগুলো বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। আমাদের আর মনে হয় 2টা স্লাইড আছে, এইটার পরে আর একটা স্লাইড আছে। বোর হয়ে গেলে আমরা এখানে অফ করে দিই আজকের মতো ক্লাস। না স্যার, চালিয়ে যান। না স্যার, কন্টিনিউ করেন। সবার কি মতামত? খারাপ লাগছে? না না স্যার, স্যার, ওই যারা যারা বলেছে ছেলে মানুষেরা, এদের তো মেহমান মেনটেন করতে হয় না স্যার, এজন্য বলছে। আমার বাসায় গেস্ট। আচ্ছা আচ্ছা, আপনি না হয় একটু লিভ নিলেন, ভিডিও দেখে নিলেন। এইবার আমরা ক্লায়েন্ট উইথ পার্টিকুলার ভিডিও দেখে নিয়ে হ্যাঁ, মানে ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডসটা আসলে কি জিনিস সেটা আমরা এখনো জানি। আপনারা কি জানেন যে ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডসটা কি? যাদের কোনো অক্ষমতা আছে বা বিশেষ কোনো প্রয়োজন আছে, ওদেরকে ওই প্রয়োজনটুকু, মানে ওই প্রবলেমটুকু সলভ করে দেয়া। হ্যাঁ, অর্থাৎ যাদের বিশেষ কিছু চাহিদা বা প্রয়োজন আছে, ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস। সব মানুষের কিন্তু বিশেষ চাহিদা থাকবে না, বিশেষ চাহিদা কিছু মানুষের থাকে, বিশেষ চাহিদা কিছু মানুষের থাকে, সব মানুষের এই বিশেষ চাহিদা থাকে না। যেমন যে কানে কম শোনে, তার একটু বিশেষ চাহিদা থাকে, হ্যাঁ, কারণ তার একটা হেয়ারিং ডিভাইস দিতে হয়। যে চোখে কম দেখে, তার একটা বিশেষ চাহিদা থাকে। তো ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস এর ভিতরে ইনক্লুড আছে ওম্যান ওয়ার আন্ডার রিপ্রেজেন্টেড, অর্থাৎ পিছিয়ে পড়া নারী, পিপুল উইথ লো লিটারেসি নিউমারেসি, কম পড়াশোনা জানা লোকজন, পিপুল উইথ ডিসএবিলিটিস, প্রতিবন্ধী ব্যক্তিরা থাকে, রুরাল অ্যান্ড রিমোট এরিয়ার লার্নাররা, মানে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা, ইউথ অ্যাট রিস্ক, মানে এদের কিছু বিশেষ চাহিদা থাকে। যেমন ওম্যান, নারীদের কিছু বিশেষ চাহিদা থাকে, বা পিছিয়ে পড়া নারীদের কিছু চাহিদা থাকে, লো লিটারেসি নিউমারেসি এদের কিছু চাহিদা থাকে। যারা কম পড়াশোনা জানে, তারা কি এসে হুটখাট করে ইংরেজি পড়তে পারে? পারে না, তাদেরকে ব্যাখ্যা করে দিতে হয়। ইংরেজি বুঝে না, তাদের ব্যাখ্যা করে দিতে হয়। পিপুল উইথ ডিসএবিলিটিস, যারা প্রতিবন্ধী, তাদের কিছু চাহিদা থাকে, তাদের প্রয়োজন হয়, র্যাম্পের প্রয়োজন হয় যদি উঠার জন্য। কেমন সেটা? মানে তাদের একটা হুইল চেয়ার নিয়ে আসছে, এখন সিঁড়ি দিয়ে তো আর হুইল চেয়ার উঠানো যায় না, প্রয়োজন র্যাম্প। র্যাম্প হলো এক জাতীয় সিঁড়ি জাতীয় একটা জিনিস সমান, যেটা দিয়ে হুইল চেয়ার ঠেলে নিয়ে যাওয়া যায়। ঠিক আছে, এবার রুরাল অ্যান্ড রিমোট এরিয়া লার্নার, গ্রামের যে লার্নার গুলা বা প্রত্যন্ত অঞ্চলের, তাদের সাথে শহরের লার্নার বা শহরের ট্রেনারদের কি মেলে? মেলে না। তো এদেরও কিছু নিডস থাকে। তারপর আছে ইয়ুথ অ্যাট রিস্ক, এটা গুরুত্বপূর্ণ। ইয়ুথ অ্যাট রিস্ক মানে কিছু যুবক যুবতী আছে যারা ঝুঁকির ভিতরে আছে, তাদেরও কিছু স্পেশাল নিডস থাকে। যুবক যুবতী অনেকে আছে না ঝুঁকির ভিতরে থাকে, এমন অনেক যুবক যুবতী আছে না, অনেকে আছে স্যার নেশা এটা স্যার এটা কি বিশেষ করে যারা মানে বস্তি এলাকায় থাকে, এই ধরনের এরিয়ার যে ইয়াং জেনারেশন, ওদেরকে বোঝানো হয়েছে? ওদের বোঝাতে পারি। অনেক যুবক যুবতী আছে মাদক নেয়, মাদক সেবন করে, করে কিনা। অর্থাৎ যারা রিস্কে আছে, কিছু যুবক যুবতী যারা রিস্কে আছে,
আমরা রিস্ক জিনিসটা কি এটা কি সেটা কোনো এজ লিমিট আছে স্যার? জি স্যার এই বয়সটাই তো রিস্কের মধ্যে থাকে, এই বয়সটা দেখা যায় কোনো কাজে মন বসে না, ইউথ হেলায় অ্যাট খেলায় রিস্ক, এটার কি মানে এটার কি কোনো এজ লিমিটেশন আছে? আসলে এজ লিমিটেশন ইয়ত বলতে যে যে এজ লিমিটেশন আসলে এমনটা না, তাই না? ইয়ত আমরা কাদের বলি? জি স্যার। স্যার কি বলবো এটাকে, 16 টু হচ্ছে যে 25। আচ্ছা, ইয়ত অ্যাট রিস্ক বলতে আসলে সাধারণত আমরা এখানে যেটা বোঝানো হয়েছে এটা হলো 10 থেকে 24 বছর বয়সী যে মানুষগুলা বা যে ছেলে মেয়েগুলা, এরা আসলে স্যার ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে অনেকে। কেমন সেটা? অনেকে নাকি বেকার স্যার এখানে বেকার টিনেজারদেরকে বোঝানো হয়? বেকার আছে, জি স্যার, বেকার তো থাকে। স্কুল কলেজে ঝরে পড়ে, পড়াশোনা বাদ দিয়ে দেয়। জি তারপরে মনে করেন যে বিড়ি সিগারেট খায়, মাদকাসক্ত, তারপর বিভিন্ন হ্যাঁ। অপরাধে জড়িয়ে পড়ে। হ্যাঁ, তারপরে মনে করেন যে সব থেকে বড় সমস্যা মানসিক ডিপ্রেশন। এই যে মানসিক ডিপ্রেশনে যারা থাকে এরাও ইয়ত এক রিস্কের ভিতরে আছে। এরপর পারিবারিক সমস্যা থাকে অনেকের, পরিবারের ভিতরে ঝগড়া, মারামারি, গ্যাঞ্জাম লেগেই থাকে। এরকম অনেক পরিবার আছে কিন্তু, যে আর্থিক অবস্থা ভালো না, সব সময় ঝগড়া ঝঞ্ঝাট লেগেই থাকে। এই ইয়ত এক রিস্ক। এরাই, এই পরিবারের যে ইয়ত গুলা, তারাই হলো ইয়ত অ্যাট রিস্ক বলা হয়। তো এদেরও ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস এর ভিতরে পড়ে এরা। তো ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস ইনক্লুডিং, অর্থাৎ ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস এর ভিতরে কি কি কারা কারা আছে এটা মুখস্থ করে ফেলবেন। এরপর আছে প্রোভাইডিং সাপোর্ট ফর স্পেশাল নিডস। স্পেশাল নিডস যাদের প্রয়োজন আছে তাদেরকে আমরা কি কি সাপোর্ট দেব? স্পেশাল নিডস কি সবার দরকার আছে? স্পেশাল নিডস দরকার আছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যারা, তাদের দরকার আছে, তাই না? আর দরকার আছে ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস যারা, তাদের দরকার আছে। তো তাদেরকে আমরা কি কি সাপোর্ট দিতে পারি বা কিভাবে দিতে পারি? তো স্পেশাল নিডসটা আমি দেখেন লাল কালি দিয়ে রাখছি। আপনারা যখন অ্যাসেসমেন্ট দিছেন, সবাই একটু মনে করেন তো, বিজ্ঞ অ্যাসেসর মহোদয় আপনাদের কাছে রিটেন কোশ্চেন দেওয়ার আগে জিজ্ঞাসা করেছিল কিনা যে কারোর কোনো স্পেশাল নিডস দরকার আছে কিনা? জি স্যার, জিজ্ঞেস করেছে। জি চোখে স্যার, জিজ্ঞেস করেছি। স্যার এটা মূলত পরীক্ষা নেওয়ার আগে জিজ্ঞেস করে নেয় ওনারা, পরীক্ষার হ্যাঁ, শুরুতেই। শুরুতেই জিজ্ঞেস করে যে কারোর কোনো স্পেশাল নিডস দরকার আছে কিনা, চোখে কম দেখা, অল্প আলোতে কম দেখা, বা বেশি আলোতে দেখতে না পারা, কানে কম শোনা। তো এই স্পেশাল নিডস দরকার, তাদেরকে আমরা কি কি সাপোর্ট দিতে পারি? প্রো ফিজিক্যাল এনভায়রনমেন্ট অ্যাডজাস্টমেন্ট, এই সাপোর্টটা দিতে পারি। কেমন সেটা? আমাদের ফিজিক্যাল যে এনভায়রনমেন্ট আছে সেটা অ্যাডজাস্ট করতে হবে। কিভাবে? এমন ভাবে, পরিবেশটা এমন ভাবে অ্যাডজাস্ট করতে হবে যেন সেটা সকলের জন্য ব্যবহারযোগ্য হয়। যেমন র্যাম্প ব্যবহার করব, আমরা র্যাম্প রাখবো ফিজিক্যাল এনভায়রনমেন্টের ভিতরে, যেন প্রতিবন্ধী যারা আছে তারা হুইল চেয়ার নিয়ে আস্তে 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 করে চলে আসতে পারে। তারপরে হুইল চেয়ারের সুবিধা রাখবো। তারপরে আলো বাতাস যেগুলো আছে, হ্যাঁ, শব্দ যেন কম যায়, আলো যেন অনেকে সঠিকভাবে আছে হয়। স্যার বাম হাতে লেখে, যারা বাম হাতে লেখে তাদেরকে বাম হাতের চেয়ার, এরকম একটা সাপোর্ট দেয়া। আচ্ছা, সেটা হলো রিজনেবল অ্যাডজাস্টমেন্টের ভিতরে যাবে। হ্যাঁ, আসলে স্পেশাল নিডস এর হ্যাঁ জন্য কি কি সাপোর্ট আসলে আমরা, হ্যাঁ, সেটাও আমরা দিতে পারি। প্রোভাইডিং সাপোর্ট, সেই সাপোর্টটা আমরা দিব এখানে, ফিজিক্যাল দিতে পারি। এরপরে আছে অ্যাডজাস্টমেন্ট টু লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটিস। আমরা যখন ক্লাস নেব কিংবা অ্যাসেসমেন্ট নেব তখন চাইলে পদ্ধতি পরিবর্তন করতে পারি। অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটিস, লার্নিং অ্যাক্টিভিটিস অ্যাডজাস্টমেন্ট করতে পারি। কেমন সেটা? মনে করেন একজন ব্যক্তি আজকে ক্লাসে আসছে, আজকে আমার একটা অ্যাসেসমেন্ট বা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট চলতেছে, রিটেনের উপরে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। এখন একজন আসছে, তার হাত কেটে গেছে, হাত ব্যান্ডেজ করা, কারণ সে কি লিখতে পারবে? না, লিখতে পারবে না। লিখতে পারবে না। তাহলে তার ক্ষেত্রে আপনি কি করলেন? তাকে আপনি ওই রিটেনের কোশ্চেন গুলা জিজ্ঞাসা করলেন, সেটা আপনি ওরালের মাধ্যমে নিয়ে নিলেন। এটাই হলো লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটিস অ্যাডজাস্টমেন্ট। অ্যাসেসমেন্ট সেন্টারও সেম, কোনো একটা জিনিস আপনি সেটা এইভাবে কভার করে নিতে পারেন, খুব বেশি বড় বিষয় না হলে। যেমন লার্নিং, ক্লাসে একটা অ্যাসেসমেন্ট নিচ্ছেন বা একটা ফরমেটিভ অ্যাসেসমেন্ট নিচ্ছেন, সেই অ্যাসেসমেন্টে একজন ক্যান্ডিডেট আছে যার হাত কেটে গেছে, এখন রিটেন এসে লিখতে পারবে না, তাহলে তাকে রিটেন বাদ দিয়ে তাকে ভাইবার মাধ্যমে ওই প্রশ্নের ভাইবাই জিজ্ঞাসা করে আপনি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারলেন। এটা এক প্রকার সাপোর্ট। এরপর আছে ও এইচ এস ইস্যু,
এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের 3 নাম্বার যে সিভিএলএম যখন আমরা পড়বো তখন আমরা জানবো। OHS ফুল মিনিং জানেন? অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি। অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, হ্যাঁ, অর্থাৎ নিরাপত্তা ও স্বাস্থ্য যে বিষয়গুলো আছে সেগুলা গুরুত্ব দিতে হবে। অশিশু মানে ঝুঁকিমুক্ত, আমাদের পরিবেশটা আসলে ঝুঁকিমুক্ত আছে কিনা, আমরা যে সরঞ্জামগুলো ব্যবহার করছি সেগুলো আসলে নিরাপদ কিনা, এগুলা। এরপর আছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, ভাষাগত মানে ভাষাগত সাপোর্ট দিতে হবে। কেমন সেটা? আমরা যদি কথা বলি, আমি যে ক্লাস নিচ্ছি, যদি আমি একটা ভাষা মানে এমন একটা ভাষা ব্যবহার করলাম যেটা কেউ বুঝলেন না, এমনি কাবিল মাহমুদ স্যার শান্ত বলেন। স্যার এখানে প্রশ্নটা ছিল যে আমার একটা স্টুডেন্ট একসময় হাত কাটা ছিল, যার কারণে অ্যাসেসর মহোদয় উনি প্র্যাকটিক্যালি ফেল করে দিয়ে গেছিলেন উনি আর কি, মানে ওনাকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল না। এটা কি অন্যায় করা হয়েছিল স্যার? প্র্যাকটিক্যাল তো আসলে অন্য কেউ করে দিলে হবে না, এটা তো কিছু করার নেই। যদি রিটেনের বা অন্য কোনো বিষয় থাকে তাহলে দেখা যায় যে 2-1টা কোশ্চেন বা এই এমসিকিউর মাধ্যমে সে ভাইবা নিয়ে এটা কভার করতে পারে, কিন্তু প্র্যাকটিক্যাল কাজ তো আর হাত কাটা সে করতে পারবে না, এটা তো আর দেখার অন্য কোনো সুযোগ নেই, আছে? স্যার সেটাই জানা ছিল, আমার তো ফলো করা ছিল না, জানতাম না বিষয়টা। বিষয়টা মানে এই এখানে বোঝানো বিষয়ে হয়েছে। এই বিষয়ে স্যার আমাদের অ্যাসেসর একজন বলছিল যে স্কিলের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যায় না, হয়তো নলেজের ব্যাপারে ছাড় দেওয়া যায়। হ্যাঁ, স্কিলের ব্যাপারে আসলে ছাড় দেওয়া যায় না, তবে এমনটা হতে পারে যে আপনি মনে করেন অ্যাসেসমেন্ট নিতে গেছেন একটা প্রতিষ্ঠানে, এখন RAC রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আপনি অ্যাসেসমেন্ট নিতে গেছেন। এখন ওইখানে যেয়ে দেখলেন যে ওইখানে ওই ল্যাবে আসলে ওই অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য যে যন্ত্রপাতি বা যে উন্নত মানের যে প্রযুক্তি সেটা আসলে নেই, কিন্তু ওখানে রেফ্রিজারেশন আর এয়ার কন্ডিশনের জিনিসপত্রগুলো খোলা আছে যেগুলো দিয়ে আপনি কাজ চালাই নিতে পারবেন, মানে ওই কাজটা আপনি এর মাধ্যমে বুঝে নিতে পারবেন, তাহলে আপনি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। ঠিক আছে, এইটা বোঝানো হয়েছে আসলে। কিন্তু একজন হাত কেটে গেছে, তার স্কিল করা লাগবে না বিষয়টা এমন না। তা আপনি যদি স্কিল না করেন তাহলে বুঝবেন কিভাবে যে সেই কাজটা পারে? এই জন্য ওনাকে আসলে নট এড দিয়ে গেছে। একটা ফ্লাপ ছিল তো এই কারণে সমস্যাটা বেশি ছিল আমার। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট মানে ভাষাগত, মানে আমরা যে ভাষা ব্যবহার করব ভাষাটা যেন সহজ হয়, যেন বুঝতে পারে সবাই। আবার অনেকে আছে যে ল্যাঙ্গুয়েজ ভাষা বুঝতে পারবে না, তাদেরকে আমাদের কি করতে হবে? ব্যাখ্যা সহ অনুবাদ করে দিতে হবে। মানে আমি যে ভাষা বলছি এই ভাষা তো অন্য একজন বুঝতেও না পারে, সিলেটের একজন মানুষ বা আমরা সিলেটে গিয়ে সিলেটের ভাষা বুঝতে পারবো না, তাহলে কি করতে হবে? ওই ভাষা সহজ করে বুঝাইতে হবে, অনুবাদ করে দিতে হবে বাংলাতে সুন্দর করে সঠিক বাংলায়। লিটারেসি আর নিউমারেসি ইস্যু, মানে পড়ালেখা যারা দুর্বল বা কম পড়াশোনা জানে, অনেকে আছে আস্তে আস্তে শেখে, অনেকে আছে অঙ্ক পারে না, অঙ্কে দুর্বল। কি করতে হবে? আমাদের ধীরে ধীরে শেখাতে হবে, তাদের জন্য বারবার প্র্যাকটিস করাইতে হবে, তার মাধ্যমে শেখাইতে হবে। এই সাপোর্ট দিতে পারি। মোর টাইম অ্যাডিশনাল সাপোর্ট টু লার্নার, আমরা কি করতে পারি? একটু বেশি সময় দিতে পারি। আমরা কি করতে পারি? একটু 5 মিনিট বেশি সময় দিয়ে দিলাম, ওই লার্নারের সমস্যা আমরা তাকে 5 মিনিট বেশি সময় দিয়ে দিলাম। এগুলো হলো স্পেশাল নিডস। মনে করেন আপনি অ্যাসেসমেন্ট দিচ্ছেন, আপনার একটা সমস্যা আছে, আপনি স্যারকে বললেন যে স্যার আমার তো এই সমস্যা, আমাকে 2 মিনিট বেশি সময় দেন, আপনাকে দিবে। এটা হলো স্পেশাল নিডস। আমাদের আজকের যে লাস্ট স্লাইড সেটাতে আমরা চলে এসেছি। এটা হচ্ছে একটা চার্ট পাবো আমরা বা একটা টেবিল পাবো যে লার্নার নিডস মানে তো বুঝলাম যে আমাদের ট্রেনিং গুলো থাকবে তাদের নিডস দিয়ে বোঝানো হয়েছে লার্নার নিডস অ্যান্ড রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। এখন আমরা জানো রিজনেবল অ্যাডজাস্টমেন্টটা কি জিনিস। ওই যে অ্যাসেসর মহোদয় অ্যাসেসমেন্ট নেওয়ার আগে, রিটেন কোশ্চেন দেওয়ার আগে আপনাদের কাছে জিজ্ঞাসা করলো যে কারোর কোনো স্পেশাল নিডস দরকার আছে কিনা। একজন ব্যক্তি দাঁড়ায় গেল যে স্যার আমি চোখে কম দেখি, ভালো আলোতে ছাড়া দেখতে পারি না। তখন অ্যাসেসর কি করলো? ওনাকে উঠাই নিয়ে এসে যেখানে আলো বেশি সেখানে বসালো। এটাই হলো রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ রিজনেবল অ্যাডজাস্টমেন্ট মানে হলো কারোর সমস্যা বা বিশেষ প্রয়োজন অনুযায়ী এমন ভাবে সাহায্য করা যা করা যুক্তিযুক্ত। এখন ওই যে ব্যক্তি উঠে দাঁড়ায় বললো যে স্যার আমার চোখে সমস্যা আছে, বেশি আলো ছাড়া দেখি না, এখন ওরে কি স্যার প্রশ্নের উত্তর বলে দেবে? এটা কি যুক্তিগত হবে? স্যার মাঝখানে একটা ব্লক এসে আছে। মাঝখানে ব্লক আসছে? দেখা যাচ্ছে নাকি ব্লক আছে এখনো? এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, তো লার্নার নিডস মানে লার্নারদের কি দরকার, অ্যান্ড
এই দরকার অনুযায়ী রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যার যে দরকার সেই অনুযায়ী সমাধান করতে হবে। ওই যে যেটা বলছিলাম যে অ্যাসোসিয়েট যখন জিজ্ঞাসা করলো আপনাদের কারো কোনো স্পেশাল নিডস দরকার আছে কিনা, একজন উঠে দাঁড়ায় বললো যে স্যার আমি চোখে একটু আলোতে বেশি না হলে দেখতে পাই না, তাকে উঠায় এনে আলোতে বসায় দিল। এই যে উঠায় এনে আলোতে বসালো এটাকে বলে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। এখন রিজনেবল অ্যাডজাস্টমেন্ট তাকে যে আলোতে এনে বসাইছে একটু ভালো দেখতে দেখে যেন লিখতে পারে, এটা কি সঠিক নাকি বেঠিক হইছে? সঠিক সঠিক স্যার। স্যার। সঠিক হয়েছে স্যার। উনি বললো যে স্যার আমি তো আলোতে না হলে দেখতে পারি না। এখন উনি কি করলো, স্যার কি করলো, ওনাকে 5টা প্রশ্নের উত্তর বলে দিল। তাহলে কি সেটা সঠিক হবে না বেঠিক হবে? না স্যার, এটা বলা যাবে না, এটা এটা বলা বেঠিক। যাবে এটা না, ভুল হবে। বেঠিক হবে। তাহলে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট হলো কারোর সমস্যা অনুযায়ী, যে সমস্যা বা বিশেষ প্রয়োজন আছে সেই প্রয়োজন অনুযায়ী এমন ভাবে সাহায্য করতে হবে যেটা যুক্তিগত, অযৌক্তিক কোনো সাহায্য করা যাবে না। যাবে না। তো আমরা ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস পড়েছিলাম একটু আগে। তো এই যে পার্টিকুলার নিড এখানে আছে, কি কি পার্টিকুলার নিড, হ্যাঁ, কি কি পার্টিকুলার নিড থাকতে পারে, যে লো লিটারেসি আর নিউমেরেসি, যে লেখাপড়া কম জানা মানুষ, এদের কি ধরনের সমস্যা থাকতে পারে। তারপরে ক্যান্ডিডেট উইথ ডিসাবিলিটিস, প্রতিবন্ধী ব্যক্তিদের কি ধরনের সমস্যা থাকতে পারে। ওল্ডার ক্যান্ডিডেট, বয়স্ক ব্যক্তিদের কি ধরনের সমস্যা থাকতে পারে। ইল হেলথ, অসুস্থ ব্যক্তিদের বা অসুস্থ স্বাস্থ্যের যারা, তাদের কি ধরনের সমস্যা থাকতে পারে। জেন্ডার, লিঙ্গ, যে বিভিন্ন লিঙ্গের ট্রান্সজেন্ডার, পুরুষ মহিলা, এদের কি ধরনের সমস্যা থাকতে পারে। ইন্ডিজিনিয়াস ক্যান্ডিডেট মানে উপজাতি, এদের কি ধরনের সমস্যা থাকতে পারে। তো এইখানে 2টা পেজ আছে দেখবেন, একটা হলো 8 নাম্বার পেজ আর একটা হলো 9 নাম্বার পেজে। এই পার্টিকুলার নিডস এর ভিতরে কারা কারা আছে এইটা পড়বেন। যে ক্লায়েন্ট এই লো লিটারেসি আর নিউমারেসিদের কি কি সমস্যা থাকতে পারে, যারা কম পড়াশোনা জানে তাদের রাইটিং লেখার সমস্যা হবে, কারণ তারা কম পড়াশোনা জানে। রিডিং লেখার সমস্যা হবে। ক্যালকুলেটিং মানে হিসাব নিকাশের সমস্যা হবে। কনফিডেন্স আত্মবিশ্বাসও কম থাকবে। তো এই ক্লায়েন্ট উইথ এই যে পার্টিকুলার নিডস এর ভিতরে যেগুলো আছে এগুলা পড়বেন, আর পটেনশিয়াল যে ইস্যু আছে এটা একটু পড়বেন। ঠিক আছে, এটা একটু সবাই পড়ে নেবেন, 8 এবং 9 নাম্বার পেজ। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের সেশনে। সকলে যে সঠিকভাবে সময় দিলেন এবং ধৈর্য সহকারে শেষ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী সেশনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।